দেখতে পারেন। তারপরে ৩ নাম্বার ক্লাস থেকে ওই ভিডিওগুলো প্রাইভেট হয়, তখন আর কি শুধুমাত্র আমাদের পেড স্টুডেন্টরা দেখতে পারে। তো আপনাদের মধ্যে কারা কারা জয়েন করেছেন বা এনরোল করেছেন এরকম আছেন কারা কারা, একটু হাত তুলুন তো এনরোল করছেন। ওকে, এখানে 4 জন দেখতে পাচ্ছি। আচ্ছা, তার নিচে এখানে তামিদ, মিনহাজুল, আনোয়ার, ফয়জুল আমিন, আপনারা মেবি এখনো জয়েন করেন নাই। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসটাও রেকর্ডেড হচ্ছে, এটা রেকর্ড হবে এবং আমি হচ্ছে আজকে রাতে দিয়ে দিব আশা করি। আর আমাদের এনরোলমেন্ট এটা হয়তো খুব সম্ভবত 23 তারিখ, মানে আগামী পরশু দিন পর্যন্ত চলবে, তারপরে এনরোলমেন্ট ক্লোজ হয়ে যাবে। তো আপনারা যারা আমাদের পরবর্তী ব্যাচ যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপডেট জানতে চাইলে আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে থাকলে আপনারা বিভিন্ন আমাদের যে ফ্রি ম্যাটেরিয়ালস বা বিভিন্ন কোর্সের বিভিন্ন ধরনের ইনফরমেশন, আপডেট এবং ক্যারিয়ার ট্র্যাক সম্পর্কে, বিভিন্ন জব সেক্টর সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ধরনের ব্লগ আর্টিকেল, এগুলো আপনারা ওখানের মধ্যে পাবেন। আর এমনিতে পরবর্তী যে ব্যাচগুলো হবে সেগুলোর আপডেট পাবেন ওখানে। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে এরকম, যদি একটু সহজ ভাষা আপনাদেরকে ব্যাখ্যা করি। ধরেন এখানে অরিত আছে, তো ধরেন আমি হচ্ছে অরিতের কাছে গেলাম, যে বললাম যে ভাইয়া আমি হচ্ছে একটা জায়গায় যাব, তো ওইখানে হচ্ছে তুমি হচ্ছে আমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসো। তো ধরেন অরিতের কাছে এখন এই মুহূর্তে পকেটে ১,০০০ টাকা আছে, ঠিক আছে। আমি বললাম যে অরিত, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, তুমি হচ্ছে আমার জন্য এই কয়েকটা আইটেম কিনে নিয়ে আসো। তো আমি অরিতকে দিলাম টাকাটা, ঠিক আছে, ২,০০০ টাকা। তাহলে অরিতের এখন কত টাকা হবে? অরিতের হবে ৩,০০০ টাকা। তো অরিত যে পার্সন, তার এইটাকে যদি আমি একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করি, সেই ভেরিয়েবলের আগে থেকে একটা ভ্যালু ছিল ১,০০০। এখন আমি তাকে হচ্ছে আরেকটা ভ্যালু এখানে দিলাম, যোগ করে বললাম যে তুমি এই টাকাটাও সাথে রাখো। তাহলে অরিতের আপডেটেড নতুন ভ্যালুটা কত হবে? ৩,০০০। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ একই ভেরিয়েবলটাকে আমি কি করব? আপডেট করব। সো ধরেন আমি যদি বলি x ইকুয়াল টু 10, ওকে, আমি যদি বলি y ইকুয়াল টু 10, এখন আমি যদি বলি যে x ইকুয়াল টু এক্সিস্টিং যে x আছে তার সাথে আমি y যেটা 10 যোগ করতেছি, তার মানে x এর নতুন ভ্যালু হবে 10 প্লাস 10 ইকুয়াল টু 20। x কিন্তু আগের যেই প্রথম ভেরিয়েবলটা ছিল সেম ভেরিয়েবলই আছে, জাস্ট সেটা আপডেট হয়েছে। আপডেট হওয়ার পরে এখন যদি আমি বলি যে ধরেন x ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, তাহলে কি হবে? যে x কিন্তু এই লাস্ট একটু আগে আপডেট হয়েছে, আপডেট হয়ে কত হয়েছে? 20। তাহলে এখন যদি আমি আবার x থেকে যদি y বাদ দিই, তাহলে লাস্ট রিসেন্ট যে আপডেটটা হয়েছে 20, সেখান থেকে আমি এখন 10 মাইনাস করছি। তাহলে এখন এটার নতুন আপডেট ভ্যালু কত হবে? 10। সো অ্যাসাইনমেন্ট অপারেটর ঠিক এভাবেই কাজ করে। আমরা একটু কোড দিয়ে দেখি। তো ধরা যাক আমি এখানের মধ্যে বললাম a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 10, এবং আমি এই দুটোকে রান করলাম। রান করলে দেখলাম ডান পাশে আমার এখানে a এবং b দুইটা আসছে। ও বাই দ্য ওয়ে, আপনারা কি সবাই এখানের মধ্যে যারা আছেন স্পাইডার ইনস্টল করতে পারছেন? অরিত বাদ দিয়ে বাকি যারা যারা এখানে আছেন। ইনস্টল হ্যাঁ স্যার। করতে পারছি। আমারটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করা লাগে, নয়তো কোড রান হয় না দেখলাম। রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করতে হয়, তাই তো? জি। আচ্ছা, এটা হয়তো মানে পিসি কনফিগারেশন বা কোনো ইন্টারনাল ইস্যু কারণে হতে পারে, এটা এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো এই যে আমরা একটু আগে দেখলাম যে x, এটাকে আমরা কি করছি যে এক্সিস্টিং x এর সাথে y এখানে যোগ করছি। এইটা যেই স্ট্রাকচারে আমরা এখানে সাজালাম ইকুয়েশনটা, সেম জিনিসটাকে আমরা বলতে পারি x প্লাস ইকুয়াল y। তো এইটা যা মিন করতেছে, এইটা সেম জিনিসই মিন করতেছে। x প্লাস ইকুয়াল y মানে x ইকুয়াল টু x প্লাস y। আমি যদি এখন বলি x স্টার ইকুয়াল y, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে x ইকুয়াল টু x ইন্টু y। তো এটাকে যে এক্সপ্রেশনটা আমরা নিচ্ছি পাইথনে, এটা একটা নতুন এক্সপ্রেশন। এই জিনিসটা আর এই জিনিসটা অ্যাকচুয়ালি সেম। তো
তো এখন ধরেন আমি এখানে বললাম c ইকুয়াল টু a প্লাস b, ঠিক আছে। আমি যদি এই লাইনটা রান করি তাহলে আমি দেখব যে c কি হলো, a এবং b দুইটাকে যোগ করে 15 দেখাচ্ছে। সো এখন আমি যদি ধরেন এভাবে যদি না লিখে যদি বলি a ইকুয়াল টু a প্লাস b, তাহলে a আর তার সাথে b যোগ হয়ে নতুন a তে মানে ওই a তেই আপডেট হয়েছে। এখন আমি যদি এটাকে রান করি আমি দেখব দেখেন এখানের মধ্যে দেখব কি যে a হচ্ছে ইন্টিজার, এখন এটা আপডেট হয়ে গেছে 15, ঠিক আছে 15 হয়ে গেছে। তো আমি যদি এখন এই লাইনে এসে বলি যে লেটস সে a ইকুয়াল টু a প্লাস b, আমি এখানে যদি আরেকবার এই লাইনটা রান করি তার মানে কি হবে যে এক্সিস্টিং a এখন কিন্তু এই মুহূর্তে 15 আছে, তার সাথে আবার আমি আরেকটা a যোগ করতেছি এবং তার সাথে ওই a এর সাথে আমি b যোগ করতেছি। তাহলে এক্ষেত্রে হবে কি 15 আর হচ্ছে 10, এই দুইটা যোগ করে এই লাইনটা যদি রান করি তাহলে হবে 25। আমি যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে আমি আনসার পাবো 25। তো যতবার আমি এখানে লাইন রান করছি ততবার সে এটাকে আপডেট করতেছে। এখন কিন্তু আপডেট ভ্যালুটা এ দেখাচ্ছে 25। তো ধরেন আমি যদি এখন এই জায়গায় বলি, আপনারা কেউ যেন আমাকে উত্তর দেন, আমি যদি বলি যে লাস্ট লাইনটার পরে এই লাইনে এসে আমি বললাম a মাইনাস ইকুয়াল b, তাহলে এই ক্ষেত্রে a এর ভ্যালুটা কত আসবে? রাইট নাও a 25 আর b আগেরটা আছে 10। 15 আসবে তাহলে। 15 আসবে, তাই না? 15 আসবে, সিম্পল। তো আমি যদি এখন রান করি a মাইনাস ইকুয়াল b, আমি এখানে পাবো নিচে 15, ঠিক আছে, নতুন আপডেট ভ্যালু আসছে 15। এখন ধরেন অরিত ছাড়া অন্য একজন আনসার দেন। আমি যদি বলি এখন এই মুহূর্তে যে অবস্থায় 15 আছে, a এর ভ্যালু 15, আমি বললাম যে a স্টার ইকুয়াল b, তার মানে a ইকুয়াল টু a ইন্টু b, তাহলে এই ক্ষেত্রে আনসারটা কত আসবে? আমি প্রিন্ট করলে কত পাইতে পারি বলেন তো? 150। 150। আমি রান করলে আমি পাচ্ছি এখন 150, দেখছেন? এইভাবেই হচ্ছে ভ্যালুগুলো আপডেট হচ্ছে। আমি যদি এখন বলি a স্ল্যাশ ইকুয়াল b, তাহলে কত পাবো? 150, a কিন্তু 150 হয়েছে, b 10 এর মতোই আছে 15 বা 15.0, আমরা পাবো অ্যাকচুয়ালি 15.0। ওকে, সো এটা হচ্ছে আমাদের নর্মাল কিছু অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আমরা এখন আসি হচ্ছে আমাদের স্ট্রিং নিয়ে। স্ট্রিং জিনিসটা কি আমরা এর আগে বলছি গত ক্লাসে, স্ট্রিং হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু। তো এইটা কোন একটা লেটার হইতে পারে, কোন একটা ওয়ার্ড হইতে পারে, কোন একটা আলফা নিউমেরিক ভ্যালু হইতে পারে। যেমন গাড়ির নাম্বার প্লেট, ওখানের মধ্যে দেখবেন আপনি অ্যালফাবেটিক এবং নিউমেরিক দুইটাকে কি আছে কম্বাইন করা আছে। বা অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কিউআর কোড দেখি, বা দোকানের মধ্যে দেখবেন আপনারা ওই ওই খাবার যারা প্যাকেটজাত বিস্কিট টিস্কিট এগুলোর পিছনেই আপনার হচ্ছে বারকোড থাকে, এবং ওখানে দেখবেন যে আপনার ABCD এগুলো থাকে, তার সাথে নাম্বারও থাকে। তো এই সব কিছুকে আমরা বলি হচ্ছে স্ট্রিং। তো ধরেন আমি এখানের মধ্যে ST নিয়ে বললাম, ST একটা ভেরিয়েবল নিয়ে বললাম হ্যালো ওয়ার্ল্ড। আপনাদের যার হচ্ছে মাইক্রোফোনটা অন আছে যদি কষ্ট করে অফ করেন আমি খুব খুশি হব। আনোয়ার হোসেন, আপনি আনসার করার সময় আবার একটু ইয়ে করে, সমস্যা নেই। তো এখন আমরা হচ্ছে বললাম কি ST ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট একটা আমরা এখানে স্ট্রিং ইউজ করছি। তো স্ট্রিংটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং যেহেতু এটা একটা স্ট্রিং সেহেতু এটা আমরা একটা সেকেন্ড কোড দিয়ে শুরু করছি, সেকেন্ড কোড দিয়ে শেষ করছি। আমরা চাইলে এটা সিঙ্গেল কোড দিয়ে করতে পারি, পাইথন দুইটাই অ্যাকসেপ্ট করে। এখন আমি যদি প্রিন্ট দিয়ে বলি ST, তাহলে কিন্তু আমাকে আউটকাম দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। আমি রান করলে আমাকে এখন বলতেছি কত, এটা হ্যালো ওয়ার্ল্ড। এবার ডান দিকে তাকাই, এখানে যদি দেখি যে ST এটা হচ্ছে একটা str স্ট্রিং, এখানে লিখে দিচ্ছে যে এটা হচ্ছে স্ট্রিং এর শর্ট ফর্ম str। এখানে বলছে সাইজ হচ্ছে 12, তার মানে এখানে 12টা লেটার আছে। কোন 12টা লেটার? হ্যালো হচ্ছে 5টা, ওয়ার্ল্ড হচ্ছে 5টা, এখানে একটা স্পেস আছে, স্পেসটাকে একটা স্পেস একটা পজিশন ধরতেছে, আর একটা অ্যাপোস্ট্রোফির সাইড, সরি এক্সক্লেমেটরি সাইড। সো এখানে টোটাল হচ্ছে আমার 6টা আইটেম। এবার আমরা কিছু মেথড দেখি। তো এর মধ্যে প্রথম মেথড, ধরেন আপনার কাছে কিছু ডেটা আছে, আপনি ডেটাগুলোর লেংথ বের করতে যাচ্ছেন। ধরেন কোনো একটা নাম আছে, আপনি নামগুলোর ওইটা কত অক্ষরে, হ্যাঁ কয়টা এখানে আইটেম আছে সেটা আপনি বের করতে যাচ্ছেন। এটা বের করার জন্য আমরা সিম্পল একটা লেন ফাংশন ইউজ করি, এটা হচ্ছে লেংথের শর্ট ফর্ম। তো আমরা সামনের নিচের দিকে আরও যেগুলো আমরা পাবো
সেগুলোতে আপনি দেখবেন যে আমরা বাস্তব লাইফে যে ধরনের টার্মসগুলো উচ্চারণ করি, যে ধরনের ইংলিশ ওয়ার্ডগুলো উচ্চারণ করি, এখানকার ফাংশনগুলো সেম নামে কাছাকাছি নামে আছে। তার মানে আমি যদি ফাংশনটার নাম শুনি একবার, আমি বুঝতে পারবো যে এর অ্যাকচুয়ালি কী কাজ করতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা এখানে যারা এনরোল করছেন তারা কি সবাই গুগল ক্লাসরুমে জয়েন করছেন? যারা এনরোল করছেন তাদেরকে ইমেলে আমাদের অ্যাডমিন থেকে গুগল ক্লাসরুম এবং গুগল ক্লাসরুমের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা কি সেখানে জয়েন করছেন? জি, জয়েন করছি। ঠিক আছে। সো ওখানে দেখবেন যে আমি হচ্ছে গতকাল কিছু মেটেরিয়ালস আমি এখানে আপলোড করেছি। সো এখানে হচ্ছে আমি ভিডিওগুলো তো আপনারা এখানের মধ্যে পাবেন, আজকের ভিডিওটা যেটার মধ্যে অ্যাড হবে। পাইথনের কিছু বই এখানে সাজেস্ট করে রাখছি, 10টার মতো বই আছে। আর আমাদের যে ফ্রি ভিডিও যেগুলো আছে এখানে নিচে কিছু ফ্রি ভিডিও লিঙ্কও দেওয়া আছে। একটু নিচের দিকে যদি তাকান দেখবেন স্ট্যাটিস্টিক্সের বেসিক কিছু ভিডিওস দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা ফুল লেন্থ ভিডিও, মানে প্রত্যেকটা একটা 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস। তো এখানে মোটামুটি প্রায় 5 দুগুণে 10 না হলে 9 ঘন্টার মতো লেকচার আছে স্ট্যাটিস্টিক্সের উপরে। তো এইটা হচ্ছে আপনাদের এই কোর্সের জন্য বোনাস, এবং এইটার রিলেটেড কিছু পিডিএফ ফাইল এখানে দেওয়া আছে। আর এখানে আমরা এই পুরো কোর্সে অ্যাটলিস্ট প্রথম 5-6টা ক্লাসে যে সকল কোড এবং ডেটা সেট নিয়ে কাজ করব সেটার কোড এখানে দেওয়া আছে। যে আজকে আমরা যে কোডটা ইউজ করছি পাইথন বেসিক, এই কোডটা এখানের মধ্যে দেওয়া আছে পাইথন বেসিক। আরও 3টা কোড দেওয়া আছে এবং তার সাথে হচ্ছে ডেটা সেট দেওয়া আছে কয়েকটা। এই ডেটা সেটগুলো আমরা ওভার দ্য টাইম আস্তে আস্তে ইউজ করব। আর আপনাদের কুইজগুলো এখানে আপলোড করে দিচ্ছি, যদি এখন কুইজ দেওয়ার দরকার নেই, আমি যখন বলবো তখন কুইজ দেওয়া শুরু করবে। ইউজুয়ালি 2টা ক্লাসের পর থেকে আপনি কুইজ দেওয়া শুরু করতে পারেন। যদি কুইজ দিতে গিয়ে আপনার কাছে মনে হয় যে আপনি পারতেছেন না, তাহলে আপনি দরকার হলে কয়েকদিন পরেও দিতে পারেন। এটা আসলে এরকম কোনো নির্দিষ্ট ডেডলাইন আমরা দিই না, কারণ এর আগে ডেডলাইন দিয়ে কোনো লাভ হয় নাই, কারণ দেখা যায় যে বিভিন্ন ধরনের মানুষ ওদের। তো এখানে হচ্ছে কুইজগুলো দেওয়া আছে। হ্যাঁ, এখানে আপনি জাস্ট যাবেন, এই কুইজটা ওপেন করবেন, এই যেখানে ধরুন এইভাবে ওপেন হচ্ছে। ওপেন করার পরে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম, ইমেল, আপনি কোন ব্যাচে আছেন সেটা আপনি এখানে এইটা সিলেক্ট করবেন, করে নেক্সটে গিয়ে আপনি কুইজটা সাবমিট করবেন। এবং কুইজটা যখন সাবমিট করবেন তখন এখানের মধ্যে টার্ন ইন একটা অপশন আছে, বা মার্ক অ্যাজ কমপ্লিট, এটাকে ক্লিক করে রাখবেন। তো আপনি হচ্ছে এটার কোনো ডেডলাইন ওরকম আমরা দিই না, কারণ এর আগে আমরা দেখছি ডেডলাইন দিয়েও লাভ হয় না। কারণ দেখা যায় যে কারো কোনো ধরনের পার্সোনাল প্রবলেম, অফিসের প্রবলেম, কাজের প্রেশার, এখন না পরে এই করতে করতে তারা হচ্ছে শেষের দিকে গিয়ে জমা দেয়। সো আমরা বাঙালি 11th আওয়ারে কাজ করতে পছন্দ করি। তা আপনারা চাইলে হচ্ছে আমাদের কোর্স যখন শেষ হবে শেষের দিকে লাস্ট ক্লাসের আগে কমপ্লিট করার চেষ্টা করবেন। আচ্ছা, আরও কিছু প্রজেক্ট আছে, অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো এখন আমি দিই নাই, এগুলো আস্তে আস্তে আমি আপলোড করব। তো এই যে দেখেন বাম পাশে আমাদের প্রত্যেকটা এখানে আমাদের ব্যাচ 2025-এর ব্যাচ, 2024-এর ব্যাচ, 2023-এর ব্যাচ, মানে আমাদের যতগুলো ব্যাচ এখানে সবগুলো এই জায়গার মধ্যে আছে। ওকে, সো আমরা হচ্ছে এবার আমাদের কোডে চলে যাই। সো এই যেটা স্ট্যাটিস্টিক্স স্যার, জি, স্যার স্ট্যাটিস্টিক্সের যে ভিডিওগুলি আছে সেগুলি কি অপশনাল? এগুলো অপশনাল, মানে এটা হচ্ছে আমাদের কোর্সে দেখা যায় যে আমরা যখন পাইথনে ইডিএ করব, ইডিএ মিনস এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। তো ইডিএ করতে গেলে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল বেসিক নলেজ থাকা লাগে। না থাকলে যে প্রবলেমটা হয়, আপনি হয়তো কোড করে যাবেন, কিন্তু ইন নিয়ার ফিউচারে আপনি যখন কাজ করতে যাবেন, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে যাবেন, তখন আপনাকে এই জিনিসগুলো আবার আপনাকে ব্যাক করে শিখতে হবে। তো ওই জন্য ভিডিওগুলো দেওয়া। কারণ আমরা যখন পাইথন এখন কোর্স, মানে আমরা যখন ক্লাস শুরু করেছি, এখন এই মুহূর্তে যে জায়গায় আছে সেই জায়গায় আমরা পাইথনে গ্রামার শিখতেছি বেসিক্যালি। তারপর আমাদের কাজ শুরু হবে অ্যানালাইসিস, এবং যখনই আমরা অ্যানালাইসিস যাব, অ্যানালাইসিসটা কিসের বেসিসে হয়? অ্যানালাইসিস হয় স্ট্যাটিস্টিক্সের বেসিসে। তো আমরা যত ধরনের অ্যানালাইসিস দেখব, ইভেন আপনারা যারা যদি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে থাকেন হয়তো জানবেন যে যত ধরনের আমরা মেশিন লার্নিং মডেল, ডিপ লার্নিং মডেল, এআই মডেল যা দেখে না কেন, সব কিছু অলমোস্ট প্রায় এভরিথিং আসছে স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্স থেকে বলা হয় দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। এটা ছাড়া ডেটা সায়েন্স কমপ্লিটলি ডেড। আমাদের স্ট্যাটিস্টিক্স জানতেই হবে। তা আমি এই কোর্সে যেহেতু স্ট্যাটিস্টিক্সের ওইভাবে আমাদের কোনো লাইভ ক্লাস নাই, তো আমি কিছু বেসিক প্রি রেকর্ডেড ক্লাস দিয়ে রাখছি। তো আমাদের এখানের মধ্যে লেংথের ব্যাপারটা আমরা দেখলাম, যে লেংথ যদি আমরা রান করি এই লাইনটা, তাহলে এটার সিনট্যাক্সটা হচ্ছে পাইথনের ফাংশনের জন্য আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করছি, ভিতরে হচ্ছে লেন নামে একটা ফাংশন। সো আমি একটু স্পেস দিয়ে বুঝতে পারবেন।
এই যে লেন হচ্ছে আরেকটা ফাংশন, ওই প্রিন্ট ফাংশনের ভিতরে একটা ফাংশন। এই লেনের কাজ কি, সে হচ্ছে টোটাল যে লেংথ ওইটা হচ্ছে কাউন্ট করে বের করবে, কার এই ফাংশনের ভিতরে ওইটার নামটা লিখে দিতে হয় এসটি। তাহলে এসটির লেংথটা বের করে প্রিন্ট করে আমরা আউটপুট বের করছি। এই হচ্ছে আমাদের সিনট্যাক্স। এখন যদি আমি এটাকে রান করি, আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে 12টা আছে। সো আমরা কিন্তু এখানে রান করলে নিচে 12ই পাবো। তো প্রথম দিকে বেসিক যে জিনিসগুলো আমরা দেখবো সেগুলো প্রত্যেকটাই ছোট ছোট এক লাইনের কোড, কিন্তু এটা যখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লুপ বিভিন্ন ফাংশন ইউজ করব, তখন এই ছোট ছোট ফাংশনগুলো আমাকে ওইখানে বড় কোড লিখতে বা একটা মডেল তৈরি করতে হেল্প করবে। পরের যে ফাংশনটা সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য ইন্ডেক্স অফ এ আইটেম অর লেটার। কোনো একটা আইটেম যদি এটা কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা যদি বের করতে চাই, তখন আমরা এই মেথডটা ইউজ করে থাকি। মেথডটা কি, যে যে কোনো একটা ভেরিয়েবল হোক অথবা সেটা একটা ডেটা সেট হোক, ডেটাবেস হোক বা একটা অ্যারে হোক, ওটা লেখার পরে আমরা থার্ড ব্রেকেট ইউজ করি। তো থার্ড ব্রেকেট মানে হচ্ছে ওটার ভিতরে ঢোকা, ইন করা। সো যখনই আমরা থার্ড ব্রেকেট ইউজ করব তখনই হচ্ছে পাইথন বুঝবে যে আমরা একটা ইন্ডেক্স নাম্বার, একটা সিরিয়াল নাম্বার বের করতে চাচ্ছি। এবং আমরা জানি গত ক্লাসে আমি বলেছি পাইথনে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। সো এখন যদি আমি এখানের মধ্যে 4 লিখি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি 5 নাম্বার ভ্যালুটা বের করব, 5 নাম্বার ইন্ডেক্স মানে 5 নাম্বার পজিশনের। সো আমরা যদি এখানে একটু তাকাই, এটা হচ্ছে আমার 1 2 মানে আমরা যদি এটা পাইথনের ভাষায় বলি, এবার আমি 0 1 2 3 4, তার মানে আমরা কিন্তু এখন আমি নিচের লাইনটা রান করলে ও পাবো। তো আমি যদি এখন এটা রান করি, দেখেন আমি নিচে পাচ্ছি কত, এখানে ও। সো আমি যেটা এই লেন্থের মধ্যে 12-র মধ্যে 0 থেকে 11-এর যে কোনো জায়গায় আমি যেখানে দিব সেটা আমি এখানে পাবো। যদি আমি এখানের মধ্যে ধরেন 8 দিই, 8 দিলে আমি হচ্ছে অ্যাকচুয়ালি 9 নাম্বার পজিশনে ভ্যালু পাবো, হুইচ ইজ আর। ঠিক আছে, এই যে এখানে যে হ্যালো ওয়ার্ল্ডের আর, এটাও আমাদের অ্যাকচুয়ালি 8 নাম্বার ইন্ডেক্স। তো এখন কথা হচ্ছে যে আমাদের একটা ইন্ডেক্স বললাম, যদি এমন হয় আমার কাছে অনেকগুলো ইন্ডেক্স থাকে, মানে অনেকগুলো আমার স্ট্রিং থাকে, তখন কি হবে? যখন অনেকগুলো স্ট্রিং থাকবে তখন সেগুলোকে আমরা কমা কমা দিয়ে মাল্টিপল স্ট্রিংগুলোকে সাজিয়ে এখানে থার্ড ব্রেকেট দিয়ে একটা লিস্ট আকারে রাখবো। সো আমাদের লিস্ট আকারের কাজের প্রথম অংশটাই হচ্ছে যে এখানে আমরা কি করছি, যতগুলো আমাদের স্ট্রিং আছে সেগুলোকে আমরা কমা কমা দিয়ে একটার পর একটা সাজাচ্ছি। সো আমি কি করলাম, আমি একটা ভেরিয়েবল একটা র্যান্ডম নাম নিলাম, ধরুন এস নিলাম, ইকুয়াল টু দিয়ে থার্ড ব্রেকেট স্টার্ট করলাম এবং বললাম যে একটা ডাবল কোটের মধ্যে আওয়ার ফার্স্ট ক্লাস, একটা স্ট্রিং শেষ, কমা, এবার আরেকটা স্ট্রিং ধরলাম থার্সডে, কমা, সাকিব, ইন্টারনেট, পাইথন, দেন আমি এটা এন্টার দিয়ে এইখানে বরাবর চলে আসলাম, তাসমিয়া, হাসান, ইমতিয়াজ, তাইম, এই পর্যন্ত লিখে আমি থার্ড ব্রেকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে এই লিস্টের মধ্যে সবগুলো কি হবে, সবগুলো এখানের মধ্যে স্ট্রিংগুলো এই জায়গার মধ্যে জমা হবে। কোথায় জমা হবে? এস এর মধ্যে জমা হবে। সো আমি যদি এখন এটা রান করি, আমি দেখবো ডান পাশের সাথে সাথে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে লিস্ট আকারে, এখানে 9টা আইটেম বলছে। তো এইখানে 9টা আইটেম মানে হচ্ছে 9টা ইন্ডিভিজুয়াল স্ট্রিং। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আপনি দেখবেন যে এখানে 0 থেকে ইন্ডেক্স শুরু হচ্ছে, 8-এ গিয়ে শেষ হচ্ছে, এবং সিরিয়ালি যেখান থেকে শুরু করছে আওয়ার ফার্স্ট ক্লাস, থার্সডে, সাকিব, এইভাবে দেখেন নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে যাচ্ছে লাস্টে টাইম পর্যন্ত। সো এইভাবে হচ্ছে আমরা লিস্ট আকারে আমাদের স্ট্রিংগুলো ভ্যালুগুলো জায়গার মধ্যে রাখতে পারি। এবং খেয়াল করে দেখেন আমি ইচ্ছাকৃতভাবে কিছু জায়গায় আমি ডাবল কোট ইউজ করছি, কিছু জায়গায় আমি সিঙ্গেল কোট ইউজ করছি। সো এটা বোথ অ্যাকসেপ্টেড। আমি যদি এখন প্রিন্ট এস দিই, তাহলে বেসিক্যালি কি হবে, আমার সবগুলো নাম একবার এখানের মধ্যে এসে শো করবে। এই পর্যন্ত যা যা বলছে, তাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এখানে কি স্পেস এলাও করবে? হ্যাঁ হ্যাঁ শিওর, আপনি এখানের মধ্যে এই যে একটার জায়গায় আপনি এত বড় স্পেস দেন, কোনো সমস্যা নাই। আর স্পেসের জায়গাটা যদি ইয়ে করি তো ওটা কি ব্ল্যাঙ্ক দেখাবে নাকি? মানে আপনি যদি মাঝখানে আরেকটা ইউজ করছেন, তাহলে কমা দিয়ে আপনি আরেকটা ইউজ করবেন। না, উপরে দেখলেন না 8 নম্বর লেটারটা ইয়ে লেটার হতে পারে অথবা ব্ল্যাঙ্ক হতে পারে, ব্ল্যাঙ্ক থাকে। হ্যাঁ ব্ল্যাঙ্ক হতে পারে, এটা ব্ল্যাঙ্ক হতে পারে। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে আমরা যে অংশ আসি সেটা হচ্ছে স্লাইসিং। স্লাইসিং এর কাজটা কি? স্লাইসিং এর কাজটা হচ্ছে মূলত যে আমাদের কাছে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা যে কোনো এক সাইড থেকে, ডানে অথবা বাম সাইড থেকে সেপারেট করতে পারি। ধরেন আমি এখানের মধ্যে বললাম যে 1 2 3 4 5, আমি চাইলে এই লিস্ট আকারে যে ভ্যালুগুলো আছে এখান থেকে যে কোনো প্রথম থেকে 2টা ভ্যালু আমি এখানের মধ্যে সরিয়ে বলতে পারি যে এটা হচ্ছে 1, 2, আবার এই 3টাকে সরিয়ে আমি আলাদাভাবে সেপারেটলি 3 4 5 লিখতে পারি।
তো এই যে আমি সেপারেট করতেছি সেই সেপারেটের কাজটা হচ্ছে স্লাইসিং করা, এবং এই স্লাইসিং করতে গেলে আমাদেরকে কোলন ইউজ করতে হয়। তো যেই জায়গা থেকে আমরা স্লাইসিং শুরু করব ওইখানে আমার কোলনটা বসবে। যেমন এখানে যে আমি যেমন বললাম 1 2 আর এদিকে 3 4 5 আলাদা করতেছি, তো আমার স্লাইসিংটা হবে এইখানে স্লাইসিংটা বসবে, আর দুই পাশে হচ্ছে তাদের ইন্ডেক্স নাম্বার বসবে। তো ধরেন আমার এখানে যেমন 1 2 3 4 5, তো ইন্ডেক্স হিসেবে ইন্ডেক্স আকারে হচ্ছে এটা পাইথনে 0, তারপর 1 2 3 4 পর্যন্ত। আমি এখন যদি বলি যে লেটস সে কোলনটা আগে বসাইলাম, বসানোর পর আমি বললাম 2 থেকে 4 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে কি হবে যে ইন্ডেক্স নাম্বার 0 1 2, তো এখানে 2 কত, 2 হচ্ছে 3, তাহলে 3টা আসবে। তারপর 2 এর পরে কত আছে, 2 থেকে 4 পর্যন্ত। তো এখানে একটা বিষয় হচ্ছে যখন আমরা শুরু করতে স্লাইসিং এটা হবে আমাদের ইনক্লুসিভ, মানে আমি ওই ইন্ডেক্সটা যে ভ্যালু সেই ভ্যালু সহ শুরু করব, বাট যখন আমি লাস্ট ভ্যালুটা এখানের মধ্যে লিখব এটা হবে এক্সক্লুসিভ। তো এটাকে আমরা বাইরে রাখবো, মানে এটা কাউন্টের বাইরে রাখবো। তার মানে হচ্ছে যদি আমি 2 থেকে 4 বলি তার মানে 2 3 4 আসবে না, 4 এর এক ঘর আগ পর্যন্ত আসবে। তাহলে 2 3 যদি বলি 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 3 আর 3 এর ইন্ডেক্স হচ্ছে 4, আমি বেসিক্যালি যদি আমি এভাবে ভাগ করি তাহলে আমি আনসার পাবো 3,4। তো আমরা যে কোনো একটা সাইড থেকে শুরু করতে পারি অথবা মাঝখান থেকে আমরা বের করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যদি আমি এখানের মধ্যে শুরুতে এবং শেষে কোনো ভ্যালু যদি না রাখি তাহলে সে বাই ডিফল্ট প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভ্যালুকেই এই জায়গায় ইনক্লুড করবে। তো আমি যদি এখানে কিছু না লিখি তাহলে আমাকে 1 2 3 4 5 সবগুলোই দেখাবে। যদি আমি এমন বলি যে 2 থেকে তারপরে এই জায়গাটা আমি লিখলাম না, খালি রাখলাম, এটাও চলবে, এটাও অ্যাকসেপ্টেড। কিরকম অ্যাকসেপ্টেড, যে যখন আমি এখানে কিছু লিখবো না এই জায়গায় ওটা খালি থাকবে, তার মানে 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবগুলো ভ্যালুকে সে আলাদা করবে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি যেভাবে বলি যে কোলনের আমি আগে কিছু লিখলাম না, এই জায়গাটা ফাঁকা থাকলো, এখানে লিখলাম হচ্ছে 4, তার মানে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে 4 এর আগ পর্যন্ত, 4 এর এক ঘর পিছু পর্যন্ত, মানে এখানে 3 হবে, তাহলে 0 1 2 3, এইভাবে আমার 4টা ভ্যালু আলাদা হবে। এটা হচ্ছে স্লাইসিং এর নিয়ম। সো এবার আমরা একটু চেক করি। আমরা ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে এখানে একটা এই যে কোলন বসাচ্ছি, তা আমি এখানে চাইলে স্পেস দিতে পারি, কোনো সমস্যা নাই, আমার সিনট্যাক্স ঠিক থাকলে হলো মাঝখানে স্পেস কোনো প্রবলেম করবে না। আমি এখানে বললাম এস দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে ঢুকতেছি, ওকে ঢুকলাম, ঢুকে বললাম 2 থেকে শুরু করব এবং তারপর আমি এখানে কিছু লিখলাম না, তার মানে স্পেসিফিক এই জায়গা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলো ভ্যালুকে সে আলাদা করবে। তো 2 নাম্বার ইন্ডেক্সটা আসলে কি, আমরা যদি এখানে বলি যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তার মানে সাকিব থেকে শুরু করবে এবং লাস্টের টাইম পর্যন্ত যাবে। আমি যদি এখন এই লাইনটাকে রান করি আমি দেখব যে এখানে আমার সাকিব থেকে শুরু হয়েছে টাইম পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এখন যদি আমি বলি যে ঠিক আছে প্রথমে কিছু লিখবো না, তারপর লাস্টে হচ্ছে আমি এখানে লিখবো 6 মানে কি, 6 এর আগ পর্যন্ত মানে 5 পর্যন্ত, 0 1 2 3 4 5, তার মানে আমার এখানের মধ্যে 5টা কি 0 থেকে 5 পর্যন্ত 6টা আইটেম, 1 2 3 4 5 তাসমিয়া। তার মানে আমি বেসিক্যালি এখানে আওয়ার ফার্স্ট ক্লাস থেকে শুরু করে তাসমিয়া পর্যন্ত নামগুলো স্ট্রিংগুলো এখানের মধ্যে আমি বের করতে পারবো। সো রান করলে আমি দেখবো সাথে সাথে এখানে চলে আসছে আওয়ার ফার্স্ট ক্লাস থেকে শুরু করে তাসমিয়া পর্যন্ত। আমি যদি মাঝখান থেকে যে নিতে চাই সেটাও সম্ভব। আমি বললাম 2 থেকে 5, 2 থেকে 5 মানে হচ্ছে 0 1 2, তো 0 0 1 2 সাকিব থেকে শুরু হচ্ছে কত পর্যন্ত, 5 এর আগ পর্যন্ত, তার মানে 4 পর্যন্ত, 2 3 আর তারপর হচ্ছে 4। তো বেসিক্যালি আমি এখানের মধ্যে 3টা ভ্যালু পাচ্ছি, সাকিব, ইন্টারনেট এবং পাইথন। আমি যদি এখন এই লাইনটা রান করি আমি এখানে 3টা আইটেম পাবো। দেখেন খুব ইজিলি কিন্তু এগুলো সব সেপারেট হয়ে যাচ্ছে। তো আমি আমার সুবিধা মতো যে কোনো জায়গা থেকে ভ্যালুগুলোকে কাট করে বের করে নিয়ে আসতে পারি। এটা লিস্টের ক্ষেত্রেও পসিবল, এটা ডিকশনারির ক্ষেত্রে পসিবল, এটা আপনার যখন ডেটাটা একটা টেবুলার ফর্মেট থাকবে সেটাও পসিবল। বিভিন্ন জায়গাতে আমরা এই স্লাইসারটা ইউজ করতে পারি। আর কয়েকটা জিনিস একটু যদি অ্যাড করি আমি, যে যদি আমি নেগেটিভ ভ্যালু নিই, হ্যাঁ ধরলাম এস দিয়ে -1 বললাম, তার মানে সে একদম পেছন দিক থেকে লাস্ট ভ্যালুটাকে সে শো করবে। তো লাস্ট ভ্যালুটা এখানের মধ্যে আসলে কি আছে, টাইম। আমি যদি এখন রান করি আমি আউটকাম পাবো শুধুমাত্র টাইম। আমি যদি এখানে একটা স্লাইসার ইউজ করে বলি যে কোলন দিয়ে -1, তার মানে লাস্ট ভ্যালু বাদে সবই আসবে, অল এক্সেপ্ট দ্য লাস্ট ভ্যালু, তার মানে টাইম বাদে বাকি সবগুলো এখানে চলে আসবে।
তো দেখলাম যে আমি এখানে আওয়ার ফার্স্ট ক্লাস থেকে শুরু করে ইমতিয়াজ পর্যন্ত, তো ইমতিয়াজ কি টাইমের আগ পর্যন্ত, তাহলে এইভাবে আমি এটাকে সহজ করে ছোট করতে পারি। অ্যান্ড দেন আমাদের আরেকটা এখানের মধ্যে অ্যাডিশনাল একটা টপিক হচ্ছে এখানে, যে যদি আমি তো এতক্ষণ পর্যন্ত একটা কোলন দিয়ে স্লাইস করতেছি, দুই পার্টে ভাগ করতেছি, কিন্তু আরেকটা কোলন আমি এখানে বসাইলাম, এই কোলনের কাজ কি? তো এইটা বেসিক্যালি হচ্ছে ইন্টারভাল বা ফ্রিকোয়েন্সি বোঝায়। মানে আপনি চাইলে হচ্ছে 1 ঘর বা 2 ঘর বা 3 ঘর করে ভ্যালুগুলোকে পিক করতে পারবেন। একটু আগে আমরা যেরকম পিক করছি, এই পিক করার ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন আমরা সিরিয়ালি কিন্তু সবগুলো ভ্যালু পাইছি, যা যা আছে সব সিরিয়ালি পাইছি। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি সিরিয়ালি নিব না, আমি নিব একটা ঘর বা দুইটা ঘর স্কিপ করে। সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে যেটা হয় যে একটা কোলন নিলাম আর একটা কোলন নিলাম, আর তারপরে সেকেন্ড কোলনের পরে যেটা বসবে এইটার হচ্ছে এই ভ্যালুটা হবে এক্সক্লুসিভ, মানে এটার 1 ঘর আগ পর্যন্ত আমি স্কিপ প্যাটার্নে ফ্রিকোয়েন্সিগুলো বা ইন্টারভ্যালগুলো নিতে পারি। তার মানে আমি যদি এখানে 3 বসাই, তার মানে সে 2 ঘর পরপর ভ্যালুগুলো নিবে। কিরকম? যে আওয়ার ফার্স্ট ক্লাস প্রথম ভ্যালু নিচ্ছে, তারপর এই 2 ঘর বাদ, তারপর আওয়ার ফার্স্ট ক্লাসের পরে ইন্টারনেটকে নিবে, তারপর পাইথন এবং তাসমিয়া বাদ, ইন্টারনেটের পরে আসবে হাসান, ইমতিয়াজ এবং তাইম বাদ, এরপরে কিছু নাই। তাহলে আমি বেসিক্যালি কি পাবো? আওয়ার ফার্স্ট ক্লাস, ইন্টারনেট এবং হাসান। আমি যদি এখন রান করি, আওয়ার ফার্স্ট ক্লাস, ইন্টারনেট এবং হাসান, আমি এই তিনটা পাইছি। আমি যদি এখানে 2 বসাতাম তখন কি হতো? 2 বসানো মানে হচ্ছে সে 1 ঘর করে স্কিপ করবে। তাহলে সেই হিসেবে আওয়ার ফার্স্ট ক্লাস দিয়ে শুরু হবে, থার্সডে স্কিপ করে সাকিব পাবো, ইন্টারনেটকে স্কিপ করে পাইথন পাবো, তাসমিয়াকে স্কিপ করে হাসান পাবো, ইমতিয়াজকে স্কিপ করে টাইম পাবো। তো আমি যদি এখন রান করি, তাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, রিভার্সও করতে পারি, -2 দিয়ে 1 ঘর করে উল্টা রিভার্স হবে। তো এই হচ্ছে আমাদের স্লাইসিং এর কাজ। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। বুঝতেছেন? স্যার স্লাইসিংটা পার্ট একটু হার্ড লাগতেছে। এখনো তো শুরুই করি নাই ভাই, এটা হার্ড লাগতেছে। বাকিদের আমরা জাস্ট স্কিপ করতেছি, কয়েকটা ঘর স্কিপ করে যাচ্ছি। 3 বসালে 2 ঘর স্কিপ করবে, 2 বসালে 1 ঘর স্কিপ করবে। হ্যাঁ, অরিত। ভাই বোঝা যাচ্ছে, কিন্তু আরেকবার একটু রিপিট যদি করা যেত। আচ্ছা, তো এই যে আমি এখানের মধ্যে এইটা তো বোঝা গেছে তাই না, যে একটা কোলন মানে হচ্ছে আমি দুই পাশ থেকে সেপারেট করছি। তো আমি যদি এখানের মধ্যে ফাঁকা ঘর রাখি, তার মানে কি বোঝায় অরিত? আমি যদি কোলনের উপর ফাঁকা রাখি, এটার মানেটা কি? লাস্ট ভ্যালুর বুঝিনি। স্পেসিফিক কোলনের পর যদি ফাঁকা থাকে, হ্যাঁ 2 এর পর, হ্যাঁ হ্যাঁ, এটার মিনিংটা কি? আমি তো ভাই 2 ঘর বাদ দিয়ে যাবে প্রথম দিক থেকে। 2 ঘর বাদ স্কিপ করার কাজটা তখন আসতেছে যখন আমি 2টা কোলন ইউজ করতেছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাই না? তার আগ পর্যন্ত কিন্তু একটা কোলন ছিল। তো কোলনের পর যদি আমি এই জায়গাটা ফাঁকা রাখি, তাহলে এটাকে কি বলতেছে? আমি এখানে নোট লিখে দিয়েছি, স্পেসিফিক পজিশন থেকে শুরু করে লাস্ট ভ্যালু। স্পেসিফিক পজিশন যদি আমি 2 বলি, 2 থেকে লাস্ট ভ্যালু পর্যন্ত। আমি যদি অল্টারনেটিভলি চিন্তা করি যে কোলন, 2 মানে এখানে কি 3 নাম্বার পজিশন থেকে কাউন্টিং হবে না? হ্যাঁ 3 নম্বর পজিশন, 2 মানে 3 নম্বর পজিশন, কারণ জি 0 থেকে কাউন্ট হচ্ছে। জি, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা, আমি যদি এখানের মধ্যে কি জানতে পারি এখন? কোলনের আগে যদি কিছু না লিখি আর যদি পরে 6 লিখি, তার মানে কি দাঁড়াচ্ছে? যে শুরু থেকে শুরু হবে বাট 6 এর আগ পর্যন্ত। 0 থেকে 5 পর্যন্ত। রাইট। আর মানে 6টা ক্যারেক্টার, 6টা নিবে, যেহেতু ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু 6টা নিচ্ছে। আমি 6 লিখতেছি মানে জি। হচ্ছে আমি 6টা ভ্যালু পাচ্ছি, কিন্তু 6টা যেহেতু নিচ্ছে, 0 থেকে যেহেতু কাউন্ট হচ্ছে, 0 থেকে শুরু। এখানে আমার 5 পর্যন্ত যাবে। এই তো ধরতে পারছেন। আমি যদি এখানে 2 থেকে 5 বলি, তাহলে স্পেসিফিক ভিতরের কিছু সিলেক্টেড পজিশনগুলোকে আলাদা করতেছি। আর এখানে যদি ডাবল 2টা কোলন দেই, তার মানে হচ্ছে এই সেকেন্ড কোলনের পরে যে অংশটুকু বসবে সেটা হচ্ছে কয় ঘর করে আমি নিচ্ছি, এইটা বোঝায়। আমি যদি এখানে 2, প্রথমটা থাকবে প্লাস সংখ্যাটা হচ্ছে স্কিপ কয়টা করবে ওটা। হ্যাঁ এই সংখ্যাটা বোঝায় যে কত ঘর করে স্কিপ করবে। সো
জি। এখানে 2 বসাইলে 1 ঘর করে যাবে, 3 বসাইলে 2 ঘর করে যাবে, 4 বসাইলে 3 ঘর করে লাভ দিবে। হুম। রিভার্সের ক্ষেত্রেও তাই, আমি যদি -2 বলি তাহলে উল্টা দিক থেকে 1 ঘর করে যাবে, -3 বললে উল্টা দিক থেকে 2 ঘর করে যাবে। হুম। আচ্ছা, এবার আমরা সেটা কনক্যাটেনেট। কনক্যাটেনেট শব্দের হচ্ছে যে আমরা ওই স্ট্রিং গুলোকে পাশাপাশি বসিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমার কাছে দুইটা ডেটা সেট আছে, সরি একটা ডেটা সেটের মধ্যে ধরুন দুইটা কলাম আছে, একটা কলামে ফার্স্ট নেম, একটা কলামে লাস্ট নেম। এখন আপনাকে বলা হলো যে আপনি এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোকে একত্রিত করে ফুল নেম বানাবেন। তো এটা এক্সেলও করা যায়, এটা এসকিউএলও করা যায়, এটা আমরা পাইথনও করতে পারি। তো আমরা কিভাবে করব, আমরা কনক্যাটেনেট ইউজ করব। তো সিস্টেমটা খুবই সহজ। ধরেন আমি বললাম যে কন নামে একটা ভেরিয়েবল নিয়ে বললাম হ্যালো ওয়ার্ল্ড, আর এন একটা ভেরিয়েবল নিয়ে বললাম টু অল অফ আস। আমি ইচ্ছাকৃতভাবে টু এর আগে একটা স্পেস দিছি। এখন আমি এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করব। সেটা কিরকম, আমি কনটাকে আপডেট করতেছি ইকুয়াল টু দিয়ে এক্সিস্টিং যে কনের ভ্যালু আছে হুইচ ইজ হ্যালো ওয়ার্ল্ড, তার সাথে এন এখানের মধ্যে পাশে এসে বসতেছে। এখানে কোনো সংখ্যা না যে যোগ হচ্ছে, এই যোগ মানে হচ্ছে পাশে এসে বসতেছে। তো আমি যখন এটা রান করবো পুরোটা, তখন আমি পুরো সেন্টেন্সটা পাবো, হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস। এটা কনের মধ্যে এসে আপডেট হয়ে এই পরের লাইনে প্রিন্ট হয়ে আমাকে দেখাবে। আমি যদি এখন পুরো লাইনটা রান করি, ফার্স্টে কন হ্যালো ওয়ার্ল্ডকে নিবে, তারপর এন এটাকে নিবে, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটরের কনকে আপডেট করবে এবং তারপরের লাইনে প্রিন্ট করে আমাকে আউটকাম দেখাবে। রান করি, তাহলে আমাকে আলটিমেট আউটকাম দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস। সিম্পল। আচ্ছা, এরপর কিছু বেসিক টুকটাক মানে কাজ আছে যেটা সবসময় আমাদের প্রয়োজন হয় না, বাট জেনে রাখা ভালো। সেটা হচ্ছে অনেক সময় আমাদের হয় কি যে সবগুলো লেটারকে বড় হাতের করতে হয়, যদি করতে হয় কখনো, তখন সেক্ষেত্রে আমরা আপার নামে একটা ফাংশন ইউজ করব। তো আমি যদি এখানে প্রিন্ট ফাংশন দিয়ে যদি বলি যে কন, যেটা এখন এই মুহূর্তে আমি বের করছি হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস, দিস ওয়ান, এই লাস্ট লাইনটা যে ডান পাশে আমার এখানে, আমি যদি কনের দিকে তাকাই দেখেন কন স্ট্রিং 24টা এখানের মধ্যে আইটেম আছে, মানে স্পেস সহ 24টা। আমি যদি ডট লিখে আমি যদি আপার দিই, তো যে কোনো একটা ভেরিয়েবলে ডট দেওয়ার পরে ওই ভেরিয়েবলের সাথে সম্পর্কিত যেই সকল ফাংশনগুলো, সেই ফাংশনগুলো আপনাকে একটা হিন্টস দিবে। যেমন ধরেন আমি এখানে বললাম কন লিখে আমি ডট দিলাম, দেখেন ডট দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এখানে আমাকে হিন্টস দেখাচ্ছে অনেকগুলো ফাংশন এখানে আছে। আপনি উপর থেকে নিতে চান, ফাংশনের অভাব নেই, প্রচুর ফাংশন এখানের মধ্যে আছে, রেফারেন্স আছে, ফাংশন আছে, অনেকগুলো আছে। এখানে মোটামুটি প্রায় 30 থেকে 32টার মতো ছোট ছোট ফাংশন আছে শুধুমাত্র এই কন বা একটা ভেরিয়েবল স্ট্রিং এর আন্ডারে। সো এখানে পয়েন্টটা দেওয়ার পরে দেন আমরা আমাদের সুবিধা মতো যে কোনো ফাংশন এখানে ইউজ করতে পারি। সো আমরা করলাম কি আপার দিলাম, সো ইউপিপি লিখলে আপনার আপার ফাংশনটা চলে আসবে। আপার ফাংশনটা আমি আবার একটা, যেহেতু এটা একটা ফাংশন, সো আমি এটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে শেষ করলাম, আর প্রিন্টের ক্ষেত্রে যেটা ওপেন ছিল ওইটা এখানে শেষ করলাম। তাতে হবে কি, এটা রান করলে আমার সবগুলো লেটার বড় হাতের অক্ষরে আসবে। তাই কিন্তু হয়েছে এখানে দেখুন, রান করার পরে হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস। এখন ধরেন আমার কাছে অলরেডি একটা আমি সবগুলো বড় হাতে রেখে দিছি, তাই আমি বললাম যে M2 আমি লিখলাম যে নিউ সেন্টেন্স সবগুলো বড় হাতের অক্ষরে। আমি চাচ্ছি সবগুলোকে ছোট হাতের অক্ষরে নিয়ে নেব। সো সিম্পল জাস্ট M2 তারপর ডট দিয়ে লোয়ার দিলে এই নিউ সেন্টেন্সে যতগুলো এখানে লেটার আছে সবগুলো লেটার কি হবে, ছোট হাতের অক্ষরে চলে আসবে। রান করলে আমি দেখতে পাচ্ছি এখানে সবগুলো ছোট হাতের লেটারে চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে স্প্লিট মানে হচ্ছে যে আমি আমার এই স্ট্রিং বা আমার যে সেন্টেন্স এইটার মাঝখানে অংশটুকুকে আমি চাইলে ছোট ছোট পার্টে স্প্লিট করতে পারি। তো আমার এখানে যে লাইনটা আছে হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস, এই যে এখানের মধ্যে আমি যাচ্ছি কি যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি সেপারেট করব। তো প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে স্পেস আছে। আমি বললাম যে ঠিক আছে কন, যেটা আমার মেইন এই জায়গায় যে আউটকাম এটা আছে ভেরিয়েবলের ভ্যালু আছে, ডট স্প্লিট করব কিসের বেসিসে, আমি এখানে বললাম একটা গ্যাপ দিলাম, দেখেন এখানের মধ্যে কিছু লিখি নাই, এখানে একটা গ্যাপ দিচ্ছি। এই গ্যাপের মানে হচ্ছে পাইথন কি করবে, যেখানে যেখানে গ্যাপ পাবে সেটার আগে পরে যতগুলো আমার ভ্যালুগুলো আছে সেগুলোকে সে সেপারেট করবে। দ্যাট মিনস আমি যদি এটা লাইনটা রান করি, তাহলে আমি দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস, এইটা প্রত্যেকটা ছোট 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 পার্টে লিস্ট আকারে এখানে সেপারেট হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে। আচ্ছা,
এখন ধরেন আপনার কাছে হঠাৎ করে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা ঠিক আছে আপনার যে ডেটা সেট আছে সেই ডেটা সেটে অমুক নাম বা অমুক নাম দিয়ে কয়টা নাম আছে, ধরেন এখানের মধ্যে আসলো যে আরিফুল ইসলাম বা হচ্ছে আপনার অমুক ইসলাম তমুক ইসলাম। হ্যাঁ, আপনাকে বলা হলো যে আচ্ছা ইসলাম নামে কতগুলো আছে আমাকে খুঁজে বের করতে, কাউন্ট করে বের করতে কয়টা আছে, কি কি আছে সেটা না, কয়টা আছে। তো আপনি যেটা করতে পারেন যে কন তারপর ডট কাউন্ট, এরপর আপনি জাস্ট লিখলেন ইসলাম, তার মানে কন নামে যে ভেরিয়েবল বা ওই ডেটা সেটের ভিতরে ইসলাম নামে যতগুলো সবগুলোকে সে কাউন্ট করে বের করবে। ইন দিস কেস এখানে যদি আমরা দেখি হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস, এখানে এল অনেকগুলো আছে, হ্যালোতে 2টা এল আছে, ওয়ার্ল্ডে 1টা এল আছে, টু অল অফ আস অলের মধ্যে 2টা আছে, তো এখানে 2 3 আর 2 5টা আছে। তা আমি যদি এখন বলি কন ডট কাউন্ট, কাউন্ট করে বের করবে কোনটা এল কে, আমাকে আনসার দিবে 5টা। দেখেন এখানে আনসার দিচ্ছে 5টা, তার মানে আমাকে এখানের মধ্যে এল 5টা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি আমার এই সেন্টেন্সের মধ্যে কোনো নাম্বারস থাকে তাহলে সে আমাকে বলে দিবে যে নাম্বারসটা কোথায় আছে, কোন ইন্ডেক্সে আছে, কোনটা আছে। সো এই ক্ষেত্রে আউটকাম আইদার আমার পজিটিভ অথবা নেগেটিভ, 2টা আউটকাম আসে। যদি আমি বলি যে ইজ এল নাম ফাংশনটা ইউজ করি, তাহলে নাম্বার থাকলে আমাকে বলবে হ্যাঁ নাম্বার আছে, না থাকলে বলবে নাম্বার নাই, হুইচ মিনস ফলস। তা আমি লাইনটা রান করলে আমাকে স্বাভাবিকভাবে ফলস দিবে, কারণ আমার এই লাইনের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের কোনো নাম্বার নাই। সেম জিনিস আবার এইভাবেও চেক করা যায়, ইজ ডিজিট, কোনো ডিজিট আছে কিনা সেটা চেক করবে। এখন ধরেন আমি কোন একটা আইটেম বা কোন একটা লেটার বা কোন একটা ওয়ার্ড এইটা কোত্থেকে শুরু সেটা বের করতে চাচ্ছি। তো এটা বেসিক্যালি কি করবে, আমার ইন্ডেক্স নাম্বারটার পজিশন বের করবে যে কোন ইন্ডেক্স থেকে অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছে। ধরেন আমি বললাম যে এই হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস, অল দিয়ে বললাম যে আচ্ছা অল এ এটা কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, ফাইন্ডিং এন আইটেম অর ইন্ডেক্স, আমরা এখানে ফাইন্ড নামে একটা ছোট্ট ফাংশন ইউজ করে বলি যে আচ্ছা ঠিক আছে কনের মধ্যে ডট দিয়ে তুমি ফাইন্ড করে বের করবা যে এল বা অল কতগুলো আছে, সরি কোথা থেকে শুরু হয়েছে। সো এটা রান করলে আমাকে এখানে দেখাচ্ছে 15, তার মানে 15 নাম্বার ইন্ডেক্সে এ থেকে শুরু হয়েছে। তো এই হচ্ছে কিছু বেসিক আমাদের এখানে কনক্যাটেনেট এবং কিছু স্ট্রিং এর কিছু মেথডের কাজ। এখন আমরা শুরু করব পার্ট 2 হুইচ ইজ লিস্ট। তো পার্ট 2 শুরু করার আগে আমি আবার একটু জিজ্ঞেস করি, আপনাদের যদি কোনো কারো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। স্যার স্কিপ এন্ড স্প্লিটটা আবার বুঝাবেন? শিওর। এই যে স্প্লিট মানে হচ্ছে যে আমি মাঝখানে যেই অংশটুকু এখানে রাখবো সেই পাইথন সেই অংশটুকুর আগে এবং পরে সবগুলোকে ছোট ছোট পার্টে আলাদা করবে। তো হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস এই সেন্টেন্সটার মাঝখানে আমাদের একটা করে স্পেস আছে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে। তো আমি যদি এখানে স্পেসটাকে দেখাই দিই তাহলে সে কি করবে যে এই হ্যালো ওয়ার্ল্ড টু অল অফ আস সবগুলোকে এরকম পরপর ছোট ছোট পার্টে ভাগ করে রাখবে। এটা হচ্ছে স্প্লিটের কাজ। আর আরেকটা যেটা কোনো ছিল ফাইন্ড মানে হচ্ছে যে স্পেসিফিকলি অল অথবা কোন একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রথম লেটারটা কোন ইন্ডেক্স থেকে শুরু হয়েছে সেটা আমাকে বের করে বলবে। ওকে ওকে, সো এটা গেল। এবার আর কারো কোনো কোশ্চেন? কি ব্যাপার, শুরুতে তো অনেকেই ছিলেন তারপর দেখি চলে গেছেন, দেখেন শুরুতেই এই অবস্থা। আচ্ছা, এবার আমরা হচ্ছে আসি আমাদের পরের যে অংশটুকু সেটা হচ্ছে লিস্ট। সো লিস্ট স্ট্রাকচারে বেসিক্যালি কি হচ্ছে, আমরা জানি যে লিস্টের মধ্যে আমরা এটা একটা আনস্ট্রাকচার্ড ফরম্যাট যার মধ্যে বিভিন্ন ভ্যালুগুলোকে কমা 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 দিয়ে আমরা সাজাচ্ছি। সো লেটস সে আমি এখানে বললাম মাই লিস্ট নামে একটা ভেরিয়েবল ইকুয়াল টু দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কয়েকটা ভ্যালু নিলাম এবং আমি ইচ্ছাকৃতভাবে এখানে প্রথমে কয়েকটা নাম্বারস নিয়েছি আর পরের কয়েকটা ওয়ার্ড নিয়েছি বা নাম নিয়েছি। সো আমি এখন যদি বলি প্রিন্ট আন্ডারস্কোর মাই লিস্ট, তো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আপনি যদি ভেরিয়েবলের নাম 2টা ওয়ার্ড দিয়ে যদি দেখাতে চান তাহলে অবশ্যই তার মাঝখানে একটা আন্ডারস্কোর দিতে হবে। তো যদি আপনি শুধুমাত্র মাই স্পেস দিয়ে লিস্ট লিখেন তাহলে পাইথন এটা নিবে না, এটাকে একটা এরর ধরবে। তাহলে আমি যদি এখানের মধ্যে লিখি মাই লিস্ট, সে এখানে একটা এরর ধরছে, ইনভ্যালিড সিনট্যাক্স। ভেরিয়েবলটা শুধুমাত্র একটা ইয়াতে হবে,
মানে একটা সিঙ্গেল আইটেমই হবে, এটা দুইটা আইটেম বা দুইটা ওয়ার্ড দিয়ে ভেরিয়েবল হবে না। ওকে, সো এখন আমি যদি রান করি তাহলে আমি কি পাচ্ছি, মাই লিস্ট নামে একটা ভেরিয়েবল আমার এখানে ক্রিয়েট হবে। তো ডান পাশে আমি দেখতে পাচ্ছি যে মাই লিস্ট, এখানে একটা লিস্ট আকারে আছে, 9টা আইটেম আছে, কি কি আইটেম সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডাবল ক্লিক করে। তা আমি চাইলে এটা লিস্ট লেংথ বের করে বলতে পারি 9টা আছে, আমাকে আনসার 9টাই দেখাবে, 9ই দেখাবে। আমি চাইলে হচ্ছে এটাকে নির্দিষ্ট কিছু আমার এখান থেকে স্পেসিফিক কোন একটা বা দুইটা ভ্যালু এখান থেকে বের করতে পারি। তা আমি ধরেন বললাম যে আচ্ছা ঠিক আছে, মাই লিস্ট, তার মধ্যে ঢুকে আমি 4 নাম্বার ইন্ডেক্স নেব। 4 নাম্বার ইন্ডেক্স আসলে কি, তো এখানে 0 1 2 3 4, তার মানে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 5। আমি রান করলে আমাকে আনসার দিবে 5। আবার চাইলে আমি এখানের মধ্যে এটাকে স্লাইস করতে পারি। তো ধরেন আমি যদি বলি 2 থেকে শুরু করলাম, কোলনের পরে কিছু রাখলাম না, দ্যাট মিনস 2 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে 0 1 2, 3 নাম্বার ভ্যালু মানে 2 নাম্বার ইন্ডেক্স, সেখান থেকে শুরু হয়ে লাস্ট ভ্যালু পর্যন্ত সবগুলোকে এখানে প্রিন্ট করে দেখাবে। তো আমি যদি রান করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 0 1 2, তার মানে 3 থেকে শুরু হয়েছে একদম লাস্ট পর্যন্ত, হুইচ মিনস নাফি পর্যন্ত ভ্যালুগুলো এখানে আছে, এবং 3 থেকে নাফি পর্যন্ত ভ্যালুগুলো এখানে সেপারেট হয়ে গেছে। এরপরে আমরা আসি যে আমরা যদি কোনো একটা ভ্যালু, কোনো একটা আইটেম এখানের মধ্যে ম্যানুয়ালি অ্যাড করতে চাই তাহলে কি করতে পারি। তো এখানে ম্যানুয়ালি অ্যাড করাটার জন্য আমরা যেটা ইউজ করি, দুই রকম ভাবে ইউজ করতে পারি, একটা ম্যানুয়ালি ইউজ করি, একটা হচ্ছে আমরা ফাংশন ইউজ করতে পারি। ম্যানুয়ালি কিভাবে ইউজ করি আমরা, ধরেন আমার মাই লিস্ট আছে, এটার সাথে আমি প্লাস ইকুয়াল দিলাম, যেটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল মানে কি, মাই লিস্ট আপডেট হবে, এক্সিস্টিং মাই লিস্টের সাথে আরো কিছু ভ্যালু এখানে অ্যাড হবে। তা আমি যদি বলি প্লাস ইকুয়াল দিয়ে এইখানে আমি দুইটা ভ্যালু নিলাম, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে মানডে। সো যেহেতু এখানে আমি একের অধিক স্ট্রিং নিচ্ছি, সো এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিস্ট আকারে বেঁধে রাখবো, এটার মধ্যে এনক্লোজ করে রাখবো। আমি যদি এখন এটা রান করি তাহলে কি ঘটবে জানেন, যে মাই লিস্টে আমার যে 9টা ভ্যালু আছে, এই 9টা ভ্যালুর পরে তার নিচে মানে নাফির নিচে দুইটা নতুন ভ্যালু অ্যাড হবে। কোন দুইটা, ক্লাস এবং মানডে। আমি যদি এখন এটাকে রান করি এবং প্রিন্ট করি তাহলে দেখবো যে আমার এক্সিস্টিং মাই লিস্টে 9টা ভ্যালুর পরে ক্লাস এবং মানডে অ্যাড হয়েছে। খেয়াল করেন, এই যে দেখেন আমার এক্সিস্টিং ছিল এই পর্যন্ত, তারপরে ক্লাস এবং মানডে অ্যাড হয়েছে অটোমেটিক্যালি। এটাকে আমি আবার হচ্ছে চাইলে ফাংশন দিয়ে করতে পারি, হুইচ ইজ অ্যাপেন্ড। সো অ্যাপেন্ডের কাজ কি, অ্যাপেন্ড হচ্ছে একটা ফাংশন যেটা দিয়ে সে একটা নির্দিষ্ট একটা আইটেমকে যোগ করবে এবং সেটা লাস্টে এক্সিস্টিং যতগুলো আমার ভ্যালু আছে এটার ভিতরে তার সবার শেষে গিয়ে যোগ করবে। তো আমি যদি বলি মাই লিস্ট ডট দিয়ে আমি মাই লিস্টের উপরে একটা অ্যাপেন্ড ফাংশন ইউজ করলাম, করে বললাম পাইথনকে যে তুমি অ্যাপেন্ড করবা কোন ভ্যালুটাকে, এই অ্যাড মি নামে একটা ভ্যালুকে তুমি অ্যাড করবা। তো অ্যাড করার পরে যদি আমি এটা রান করি, রান করার পরে আমি যদি প্রিন্ট ফাংশন ইউজ করি তাহলে আমি দেখব যে আমার ওই যে লাস্ট যেটা ছিল নাফির পরে দুইটা অ্যাড করছি ম্যানুয়ালি মানডে পর্যন্ত, এখন দেখব মানডের পরে আরেকটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অ্যাড মি। আর আপনি যদি এটাকে আরেকবার রান করেন তাহলে আরেকবার অ্যাড হবে। অ্যাপেন্ডের কাজ হচ্ছে যতবার রান করবো ততবার একটা করে সেখানের মধ্যে ভ্যালু অ্যাড হবে। যদি আমি অ্যাড মি রাখি সেম ভ্যালু, তাহলে সেম ভ্যালুটাই বারবার এখানে আসতে থাকবে। এখন আমি কিছু নতুন ডেটা নিয়ে কাজ করি। ধরেন আমি এখানের মধ্যে এল নিয়ে একটা ভেরিয়েবল নিয়ে বললাম, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে 4টা নাম্বারস নিলাম আর 4টা এখানে মানুষের নাম নিলাম, নিয়ে আমি বললাম যে প্রিন্ট করে লেন হচ্ছে বের করব। সো লেন আমার এখানের মধ্যে 4টা আছে, 4টা আছে 8টা হবে। তাই আমি রান করলে আমি পাবো এখানে কয়টা, 8টা। তো আমি চাইলে হচ্ছে এটার ভিতরে ঢুকে নির্দিষ্ট অংশটুকুকে আলাদা করে বের করতে পারি। তো যেহেতু আমার এখানে 4টা নাম্বারস আছে এবং পরে 4টা নাম আছে, আমি চিন্তা করলাম যে আচ্ছা প্রথমে যেহেতু 4টা নাম্বার আছে আমি 4টা নাম্বারকে আলাদা করি। কি করব, সো ধরেন আমি নাম নিয়ে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে বললাম ইকুয়াল টু দিয়ে এল, তার ভিতরে এবার ঢুকবো, ঢুকে বলবো যে ভাই প্রথম থেকে শুরু করে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত মানে 4টা ভ্যালু আমাকে আলাদা করো। এই কাজটা করলে কি হবে, এই 43 28 72 এবং 39 এই 4টা ভ্যালু নামের মধ্যে সেপারেট হয়ে যাবে অ্যাজ এ নাম্বারস হিসেবে। আমি যদি রান করি তো দেখবো যে নতুন একটা ভেরিয়েবল এখানে তৈরি হয়েছে নাম নামে, এটা লিস্ট আকার আছে, 4টা ভ্যালু আছে। কোন 4টা ভ্যালু, এই 4টা ভ্যালু।
এখন আপনার কাছে মনে হলো যে আচ্ছা 4টা ভ্যালু তো আছে, এক কাজ করি 2টা ভ্যালু অ্যাড করি। তো ওই যে একটু আগে আমরা দেখলাম না ম্যানুয়ালি অ্যাড করার ব্যাপারটা, তো আমি ম্যানুয়ালি অ্যাড করতেছি। তো নাম এটাকে আমি আপডেট করব অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, এক্সিস্টিং নাম তার সাথে প্লাস দিয়ে, এই প্লাস মানে যোগ করে না, এই প্লাস মানে পরে লাস্টের দিকে অ্যাড করা, মানে জাস্ট নাম্বারটা এখানের মধ্যে পরে এসে বসবে। তা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বললাম যে 10 এবং 20 এই দুইটাকে আমার এই যে 4টা ভ্যালু আছে তার সাথে শেষে তুমি অ্যাড করো। এটা করলে কি হবে, আমার এক্সিস্টিং 4টা ভ্যালুর সাথে দেখেন লাস্টে এসে এই 4টার পরে 10 20 এই দুইটা ভ্যালু অ্যাড হয়ে গেছে। সিম্পল। ওকে, এখন আমি এক কাজ করি যে ওকে আমার তো এখানের মধ্যে 4টা নিউমেরিক ভ্যালু আছে, হোয়াট ইফ আমার যে পরের যে 4টা আছে মানুষের নাম সিফাত, ইউসুফ, নিজাম এবং নসীন, এই 4জনকে আমি সেপারেট করব। তো এটা আমি ওই সেম ভাবে আমি সেপারেট করতে পারি যে স্লাইসিং মেথডে। তাই আমি বললাম এল, যেটা হচ্ছে আমার এখানে মেইন যে ডেটা, আমি ভিতরে ঢুকলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, ঢুকে বললাম 4 নাম্বার ইন্ডেক্সের পর থেকে শুরু করবা। তো 4 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে 0 1 2 3 4, মানে সিফাত থেকে শুরু করবা একদম শেষ পর্যন্ত, এই জন্য কিছু রাখিনি এই জায়গায়। এটা করলে কি হবে কি, আমি এখানে ক্যাট নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো সব জমা হবে। 4টা নাম এই জায়গায় ক্যাটের মধ্যে এসে জমা হচ্ছে। তো রান করি, রান করলে আমার এখানে কি আসলো, ক্যাট লিস্ট আকারে 4টা ভ্যালু আছে, দিজ আর 4 ভ্যালুস। এখন আপনি চিন্তা করলেন যে আচ্ছা আরেকটা নাম অ্যাড করি, সুদর্শন নামে একটা লোকের নাম আছে, তাকে আমি অ্যাড করি। আমি বললাম যে ক্যাট, এটাকে আপডেট করতেছি, এক্সিস্টিং যে ক্যারেক্টারকে যে 4টা ভ্যালু পেলাম তার সাথে প্লাস দিয়ে আমি আরেকটা নাম পাশে যোগ করতেছি, হুইচ ইজ সুদর্শন। থার্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, আমার 4টা ছিল স্টিল এখানে পর্যন্ত, এইটা 5 হয়ে যাবে। রান করার সাথে সাথে দেখবেন যে 5 হয়ে গেছে এবং আরেকটা নাম এখানে অ্যাড হয়েছে, সাথে সাথে অ্যাড হয়ে যাবে, খুবই খুবই ফ্লুয়েন্টলি অ্যাড হয়ে যাবে। এই পর্যন্ত যা যা বললাম তাতে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আছে কোনো কোশ্চেন? নাই? ওকে, তাহলে এবার আমরা করি কি, পরের কিছু ছোট ছোট আমরা ফাংশন এবং মেথড দেখি। আমি আরেকটা লিস্ট নিলাম, লিস্ট 1, এবং এখানে আমি কয়েকটা র্যান্ডম নাম্বার নিলাম, 54 72 30 49 এরকম কিছু নাম্বার নিলাম। আমি এটাকে রান করলাম। তো আমি এটার উপর মাউস পয়েন্টার রেখে আমি যদি এই দাগটা, এই যে দাগ থাকা অবস্থা যে বাটনটা আছে ক্লিক করলাম, তো আমি এখানে দেখলাম যে লিস্ট 1 নামে এখানে 10টা ভ্যালু আসছে। ভালো কথা। আমি সেপারেট আরেকটা লিস্ট নিলাম নাম 2 নামে, এটার ভিতরে 3টা ভ্যালু আছে, নিলাম। এখন ধরেন আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এই নাম্বার আর এই নাম্বার পাশাপাশি একসাথে রাখা যায় কিনা একটা নতুন লিস্টে। এটা করা যায়। তো তখন সেক্ষেত্রে কি করব, লিস্ট 2 আর একটা ভেরিয়েবলের নাম নিলাম, একটা ইউনিক নাম নিলাম, নিয়ে বললাম যে আচ্ছা লিস্ট 1 এ যারা আছে প্লাস দিয়ে নাম 2 তে যারা আছে এই দুইটাকে পাশাপাশি একসাথে রেখে লিস্ট 2টাকে আপডেট করব। আপডেট মানে কি, নতুন লিস্ট 2 ক্রিয়েট করব। তো যদি আমি এখন এখানের মধ্যে নাম 2 কে আমি এখানে নিছি, হ্যাঁ নিছি, তো আমি রান করলে আমি দেখবো যে লিস্ট 2 নামে এখানে হচ্ছে 13টা ভ্যালু আসছে। 10টা ভ্যালু ছিল লিস্ট 1 থেকে, আর লাস্টে হচ্ছে এই যে 9 পর্যন্ত, তারপরে 10 11 12 3টা ভ্যালু এখানে যোগ হয়েছে। দেখছেন, এটা আসছে কোত্থেকে, নাম 2 থেকে। তো আমরা চাইলে এই ভ্যালুগুলোর সাথে এই ভ্যালুগুলো দরকার হলে আরো 2-3টা জায়গার ভ্যালুগুলো প্লাস প্লাস দিয়ে অ্যাড করে একটা জায়গার মধ্যে ইউনিফাইড করতে পারি। ওকে, গেল। এবার আমরা এটাকে আরেকটা অল্টারনেটিভ ওয়েতে আমরা এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এরকম যে এক্সটেন্ড নামে একটা ফাংশন দিয়ে। সো ধরেন আমার এখানে লিস্ট 1 তো আগে থেকেই আছে, আমি বললাম যে লিস্ট 1 ডট এক্সটেন্ড। এক্সটেন্ডের মানে হচ্ছে আমি আরেকটা লিস্ট এখানের মধ্যে এক্সটেন্ড করে অ্যাড করতেছি। তো এক্সটেন্ড যদি করব তাহলে কোন লিস্ট, তো আমি নাম 2 যেটা আছে সেটা আমি বলে দিলাম যে নাম 2 যে ভ্যালুগুলো আছে সেটা তুমি এক্সটেন্ড করে লিস্ট 1 এর সাথে অ্যাড করবা। করলে আমি যদি এখন এটাকে রান করি, আমি দেখব যে লিস্ট 1 আপডেট হয়ে গেছে। ওই দেখেন এবার 13টা চলে আসছে, আগে ছিল আমার 10টা, এখন হচ্ছে 3টা যোগ করে লিস্ট 1 আপডেট হয়ে 13টা হয়েছে। এবার
ওই যে অ্যাপেন্ডের কথা বললাম, ধরেন আমি আরেকটা ভ্যালু এখানে অ্যাপেন্ড করতে যাচ্ছি, 100 নামে একটা ভ্যালু অ্যাপেন্ড করব। তো লিস্ট টু ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড মানে নতুন একটা ভ্যালু এখানে অ্যাড করা। কাকে অ্যাড করব? বলে দিলাম যে 100। যেহেতু এটা স্ট্রিং না, সেহেতু শুধু নাম্বার, সুতরাং সরাসরি আমরা এটা লিখতে পারি। স্ট্রিং হলে ওই যে ডাবল কোটেশনের মধ্যে বা সিঙ্গেল কোটের মধ্যে আমাদের লিখতে হবে। আচ্ছা, তারপর এখন আমি যদি এটাকে অ্যাপেন্ড করি, তাহলে লিস্ট টুতে এক্সিস্টিং যেগুলো আছে 13টা ভ্যালু, তার সাথে একটা ভ্যালু লাস্টে এসে যোগ হবে এবং এটা 14টা হবে। সো রান করি আমি প্রিন্ট সহ। এখন দেখতে পাচ্ছি যে ওই যে একটু আগে যে 100 অ্যাড করলাম, সেটা আমার মূল যেটা লিস্ট 2 আছে তার সাথে 100 অ্যাড হয়েছে, একটু বড় হয়েছে। ওকে ফাইন। তো আরেকটা হচ্ছে লিস্ট উইদিন এ লিস্ট, লিস্টের মধ্যে লিস্ট। এটা বলতে আমাদের এখন দরকার নাই। আমরা এখন আগে চলে যাই যে আরেকটা ফাংশন, সেটা হচ্ছে ইনসার্ট। তো এই যে আমরা এতক্ষণ ধরে বিভিন্ন ভ্যালুগুলোকে অ্যাড করতেছি, অ্যাপেন্ড করতেছি, এক্সটেন্ড করতেছি, ম্যানুয়ালি অ্যাড করতেছি, তাই না? সবগুলো কিন্তু লাস্টে এসে যোগ হচ্ছে। এটা আমার মূল ডেটা ছিল, তার সাথে 3টা এসে যোগ হয়েছে। এরপর আমি আরেকবার এক্সটেন্ড করলাম, তারপর অ্যাপেন্ড করলাম, আরেকটা ভ্যালু যোগ হয়েছে, লাস্টে যোগ হচ্ছে। হোয়াট ইফ আমি যদি চাই যে আচ্ছা লাস্টে যোগ না করে মাঝখানে কোনো একটা জায়গায় যোগ করব, অ্যাড করব, সেটা করা যায় কিনা? মানে বিষয়টা এরকম যে ধরেন আপনি একটা প্রোগ্রামে গেছেন, প্রোগ্রামের সামনে সিটে বসে আছে সবাই মোটামুটি, আপনি ওখানে একটু বলেন যে ভাই একটু চাপেন তো, ভাই একটু চাপেন তো, একটু সাইড বসি। ওই 10 জনের মাঝখানে ওই 4 নম্বর 5 নম্বর দুইটা মানুষের মাঝখানে টক করে বসে গেলেন যে ভাই আমি একটু জায়গা একটু চাপ দেন, জায়গা হবে। ওইখানে সোফার মধ্যে বসে গেলেন। তো নর্মালি আপনার কি হওয়ার কথা ছিল যে আপনি বসলে লবার লাস্ট গিয়ে বসবেন, ডানে অথবা আমি যে কোনো দিকে চিন্তা করতে পারেন। বাট আপনি করলেন কি, ওখানে রিকোয়েস্ট করে 4 নম্বর 5 নম্বরের মাঝখানে ঢুকে গেলেন, দুই পাশে সরায়া সোফার মধ্যে চিপা দিয়ে সাইড হয়ে বসে গেলেন। এটা কি করা যায় কিনা পাইথনে? আনসার হচ্ছে ইয়েস, এটা করা যায়। আমরা চাইলে আমাদের এই ভ্যালুগুলোর ভিতরে যে কোনো একটা পজিশনের মধ্যে একটা ভ্যালুকে ইন করাতে পারি। এখন ইন যদি করাই ভালো কথা, যেহেতু করাতে পারতেছি সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যেই পজিশনে একটা ভ্যালুকে অ্যাড করব, ওই পজিশনে তো আগে থেকে একটা ভ্যালু ছিল, সে কই যাবে? সে যেটা করবে এক গো ডান দিকে সরে যাবে। মানে বিষয়টা এরকম ভাবে চিন্তা করেন যে চেয়ার নিয়ে বসে আছে, আপনি একটা চেয়ার মাঝখান দিয়ে বলে যে ভাই আমি একটু বসে, আপনি সাইডে চাপেন, সে কিন্তু উঠে যাচ্ছে না, সে একটু ডান দিকে বা বাম দিকে চেপে যাচ্ছে, সরে যাচ্ছে। তার মানে ওই পজিশনটা থেকে সে এক ঘর ডানে অথবা বামে সরে যাচ্ছে। আমাদের এখানে এই কেসে এক ঘর ডানে যাচ্ছে। সো আমরা যদি এখন বলি যে লেটস সে ইনসার্ট, এই ফাংশনটা ইউজ করি। তো ইনসার্টের ভিতরে যখন ফাংশনটা ইউজ করব, দুইটা এখানে আর্গুমেন্ট আছে। প্রথম আর্গুমেন্ট হচ্ছে যে এটা কত নাম্বার ইন্ডেক্সে গিয়ে বসবে। দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে কোন ভ্যালুটা বসবে। তা আমি বললাম যে লিস্ট টুর মধ্যে পাইথনকে বললাম ডট দিয়ে তুমি ইনসার্ট করবা, তারপর বললাম যে 2 নাম্বার যে ইন্ডেক্স আছে সেটার মধ্যে ইনসার্ট করবা কোন ভ্যালু, 10 নামে একটা ভ্যালুকে তুমি বসাবা। তো আমার কিন্তু এক্সিস্টিং এই ভ্যালুগুলো এখানে আছে, আমি এটা জাস্ট কপি করে এখানে রেখে দিচ্ছি। এখন 2 নাম্বার ইন্ডেক্স বলতে কোনটা? দেখেন এটা হচ্ছে 0, এটা 1, তারপর 2। এর মানে 30 নাম্বার যে ঘরটা আছে, এই যে ইন্ডেক্সটা আছে সেই পজিশনে 10 ঢুকবে। 30 কই যাবে? 30 এক ঘর ডান দিকে সরে যাবে। 30 থেকে শুরু করে বাকি যা যা আছে সবগুলো এক ঘর ডান দিকে শিফট করবে। আমি রান করি, রান করে দেখলাম যে দেখেন আপনার আমার কিন্তু স্টিল এখানের মধ্যে কিন্তু 30 ছিল, 72 পর 30, 72 30, 72 30, এখানে হচ্ছে 72 10। এই 10 নামে ভ্যালুটা এটার মধ্যে ঢুকছে, এই জায়গাতে ইনসার্ট হয়েছে। আর 30 49 পরের ভ্যালুগুলো এক ঘর করে ডান দিকে শিফট হয়ে সরে গেছে। তো এটা গেল আমাদের ইনসার্টের কাজ। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো খালি অ্যাডই করতেছেন, আমি চাইলে আমার মন মতো কোনো ভ্যালুকে বাদ দিতে পারবো না? আনসার হচ্ছে ইয়েস, বাদ দিতে পারবো। তো ইনসার্টের যে কাজটা আমরা করতেছি সেটার ঠিক অপোজিট কাজটা হচ্ছে পপ। পপের কাজ কি? ইনসার্ট যেমন একটা নির্দিষ্ট পজিশনের মধ্যে একটা ইন্ডেক্সের ভিতরে একটা ভ্যালুকে সে ঢুকাচ্ছে, পপের কাজ হচ্ছে সে ঠিক একটা নির্দিষ্ট ইন্ডেক্সের একটা ভ্যালুকে টুক করে এখান থেকে তুলে নিয়ে চলে আসবে। তো আমি মনে করেন 2 নাম্বার ইন্ডেক্সে 10 বসাইলাম, আমি এই সেম এক্সাম্পলটাই এই 2 নাম্বার ইন্ডেক্সে 10 দিয়ে বুঝাইতে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি বললাম কি লিস্ট 2 দিয়ে বললাম পপ। পপ মানে একটা জায়গা থেকে এই একটা সিরিজ অফ ডেটা থেকে একটা ডেটাকে তুলে ফেলা। কত নম্বর পজিশন? আমি বললাম 2 নম্বর পজিশন। এই 2 মানে কিন্তু 2 ভ্যালু না, এটা হচ্ছে 2 নম্বর পজিশন।
তো 2 নম্বর পজিশনে 10 আসছিল, এখন 2 নম্বর পজিশন 10কে আমি আবার তুলে ফেলতেছি। আমি যদি এখন এটাকে রান করি দেখবেন ঠিক আগের মতো চলে আসছে। এই যে উপরে যে আমাদের অ্যাপেন্ড করার পর যেটা ছিল এইটা সেম এই জায়গায় চলে আসছে। যে 10 ঢুকছিল এই জায়গায় সেই 10 আবার বের হয়ে চলে আসছে, দেখেন আবার 30 আর এক ঘর পেছনে এসে এই জায়গায় চলে আসছে। তার মানে আমরা আমাদের এই ডেটা সেটে, এটা শুধুমাত্র লিস্ট না, যে কোনো ডেটা সেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই ধরনের ফাংশনগুলো দিয়ে আমরা যে কোনো ডেটাকে ম্যানুয়ালি ইনপুট দিতে পারি, অথবা একটা ফাংশনাল অ্যাডমাইটকে ইনপুট দিতে পারি, যেন একটা পজিশনের মধ্যে ঢুকাইতে পারি, অথবা একটা পজিশন থেকে বের করে নিতে পারি। অনেকগুলো কাজই কিন্তু এখানের মধ্যে করা সম্ভব। কাজগুলো ছোট ছোট, কিন্তু এটা বড় ডেটা সেটের ক্ষেত্রে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। এখন ধরেন আমি যদি পপ দিয়ে কোনো পজিশন যদি আমি না লিখি তখন কি হবে? ধরেন আমি পপ লিখলাম না কিছু ভিতরে, এই জায়গায় কিছু লিখলাম না, তখন যেটা হবে সেটা হচ্ছে যে সে বাই ডিফল্ট লাস্টের ভ্যালুটাকে সে বাদ দিবে। এখন বাদ তো দিতে হবে, যেহেতু ফাংশন রান হচ্ছে, ভিতরে যদি কিছু না পায় তাহলে সে বাই ডিফল্ট লাস্টের যে ভ্যালুটা আছে, ধরেন 100 এখানে আছে, এটাকে সে তুলে ফেলবে। পপের মতন এইরকম বাদ দেয়া বা তুলে ফেলার আরেকটা ফাংশন হচ্ছে রিমুভ। রিমুভ দিয়ে কি হয়? রিমুভ দিয়ে হচ্ছে যে একটা নির্দিষ্ট স্পেসিফিক ভ্যালুকে আমি বাদ দিতে পারবো। পপে কি ছিল? পপে ছিল একটা নির্দিষ্ট স্পেসিফিক পজিশনের ভ্যালুকে আমি বাদ দিব। দেখেন পপ এবং রিমুভ দুটার কাজই কিন্তু একই, বাদ দেয়া, কিন্তু দুটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো এই যে কথাগুলো বলতেছি, যে এই সকল আমি লজিকগুলো বা আপনাদেরকে বিভিন্ন ডিস্টিংক্ট করাচ্ছি যে কোন ফাংশন কোন কাজ করে, এগুলো কিন্তু পরীক্ষা আসে বা আপনাদের ইন্টারভিউতে আসে, এই কোশ্চেনগুলো আসে। আপনার পাইথন রিলেটেড যে সকল জবগুলো আছে বা ডেটা অ্যানালিস্ট রিলেটেড যে সকল জবগুলো আছে, এই সকল জবগুলোতে আপনাকে কখনোই কম্পিউটারের সামনে বসে বলবে না যে আমার সামনে এখন একটা কোড লিখে দেন। ওরা আপনাকে জাস্ট জিজ্ঞেস করবে এরকম বেসিক কোশ্চেন। এটা জানতে পারলেই বুঝবে যে না, সে পাইথন জানে। আপনি যদি আনসার দিতে না পারেন, তার মানে বুঝবে যে না, আপনি আসলে পাইথন জানেন না। পাইথন জানলে এই ভুলটা করতেন না। তো কোশ্চেনটা কি হতে পারে ইন্টারভিউতে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পপ এন্ড রিমুভ? আপনার আনসারটা হচ্ছে এরকম যে পপে যেটা আমরা করতে পারি, নির্দিষ্ট স্পেসিফিক একটা ইন্ডেক্স বা একটা পজিশন থেকে একটা ভ্যালুকে আমরা মানে তুলে ফেলতে পারি বা রিমুভ করতে পারি, বাদ দিতে পারি। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড রিমুভে যেটা আমরা করি, এখানে পজিশন না, ভ্যালু, স্পেসিফিক একটা ভ্যালু ধরে ওই ভ্যালুটাকে বাদ দিতে পারি। সো এখানে আমি 101 লিখছি, তার মানে কি আমার এই ডেটার মধ্যে লাস্ট যে ডেটা আছে, এটা লাস্ট আপডেটেড ডেটা, মানে পপ করার পরে এখানে দেখেন 101 দুইবার আছে। তো সে যেটা করবে বাই ডিফল্ট প্রথম যেটা 101 পাবে সেটাকে সে বাদ দিবে। সো আমি যদি এখন এটাকে রান করি, আমি দেখবো যে লিস্ট 2 আপডেট হয়ে গেছে। এখন দুইটা ছিল 101, এখন একটা হয়ে গেছে, কারণ একটাকে সে বাদ দিয়ে দিছে। ওকে, তো এখন ধরেন আমরা আসি সর্ট। সর্ট কাজ কি? সর্ট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় সাজাবে। তো লেটস সে আমি বললাম যে ওকে ফাইন, লিস্ট 2 ডট সর্ট, সর্ট মানে ছোট থেকে বড় সাজাও। হ্যাঁ, দিয়ে আমি জাস্ট এইটা লাইনটাকে রান করি। রান করলে কি হবে? কোনো ডেটা এখানের মধ্যে মিসিং হবে না, জাস্ট এই র্যান্ডম ডেটাগুলোকে সে সুন্দর করে সাজিয়ে ছোট থেকে বড় আকারে এই অর্ডারে সাজাবে। যখন রান করি দেখেন কি হলো, যে সুন্দর করে 30, 48, 49, 54, 56, 67, 71 মানে ছোট থেকে বড় সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখন ধরেন সাজানোর পর আপনাকে মনে হলো যে না, এটাকে আসলে ছোট থেকে বড় না সাজিয়ে বড় থেকে ছোট সাজাই, বড় থেকে ছোট। তখন কি করব? তখন সর্টেড অবস্থায় যেটা থাকবে সেটাকে আমি যদি রিভার্স করি, তখন বড় থেকে ছোট আকারে সাজানো হবে। আমি যদি এখন রান করি, আমি এখন দেখতে পাচ্ছি যে ওই যে বড় ভ্যালু ছিল 103, সেটা সামনে আসছে, 103 থেকে শুরু হয়েছে 102, 101, 100, এভাবে ছোট পর্যন্ত 30 পর্যন্ত গেছে, স্মলেস্ট নাম্বার। ওকে, আমরা চাইলে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালুটা আলাদা করে বের করে প্রিন্ট করতে পারি। সো আমি যদি এখন এটাকে রান করি, আমার ম্যাক্স ভ্যালু এখানে দেখাচ্ছে 103 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 30। তো এই হচ্ছে আমাদের কিছু ডেটাগুলোকে ম্যানুয়ালি টুকটাক কিছু মানে ম্যানিপুলেট করা বা কিছু ভিতরে ইন্টারনাল কাজ করার কিছু ফাংশন। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। স্যার ওই এক্সটেন্ড পার্টটা বুঝাবেন? আচ্ছা, এক্সটেন্ড পার্টটা অ্যাপেন্ডের মতোই কাজ করে, যেটা করে কি যে অ্যাপেন্ড একটা, এই যে এখানে একটা সুন্দর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে বা ইউজুয়ালি জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা এক্সটেন্ড অ্যাপেন্ড দুইটার কাজই হচ্ছে অ্যাড করা, তো এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি, কখন কোনটা কোন জায়গায় ইউজ করব। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমি যখন কোড লিখতে যাব তখন আমার বোঝা উচিত
কোন সিচুয়েশনে বা কোন অবজেক্টিভ অনুযায়ী আমার কোন ফাংশনটা ইউজ করতে হবে। তা আমি একটু আনসারটা আপনাকে বলি। এক্সটেন্ড যখন করব তখন আমি ডিফারেন্ট আরেকটা লিস্ট, একটা আস্ত লিস্টকে এখানে মধ্যে ঢুকাবো। আর যদি অ্যাপেন্ড করি আমি একটা মাত্র ভ্যালুকে এখানে মধ্যে অ্যাড করব। এক্সটেন্ডে আমি চাইলে মাল্টিপল লিস্ট এখানে অ্যাড করতে পারি। অ্যাপেন্ডে যেটা হয় সেটা হচ্ছে একটা মাত্র ভ্যালু এখানের মধ্যে অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড মানে হচ্ছে অ্যাড হবে। সো এটা শুনতে প্রথমে মনে হতে পারে যে আচ্ছা অ্যাপেন্ড তো লিমিটেড, কারণ অ্যাপেন্ডের ক্ষমতা কম, সে বারবার সে নিতে গেলে একবারই নিবে, একের বেশি সে নিবে না। সো অ্যাপেন্ডটা আসলে কোথায় কাজ হয়, দেখতে মনে হচ্ছে অ্যাপেন্ড হচ্ছে এটা শক্তিশালী না, কারণ আমি যদি এমন হইতো যে অ্যাপেন্ডের মতো কোন একটা ফাংশন থাকতো, সে 3টা 4টা 5টা 200 300 500 সব হচ্ছে একসাথে যোগ করতে পারতো, আমি বলতাম যে ওয়াও এটা তো অনেক পাওয়ারফুল। কিন্তু এখানে অ্যাপেন্ডকে পাওয়ারফুল বলা হচ্ছে না, কারণ অ্যাপেন্ড তো একটা মাত্র ভ্যালু, এর বেশি কিছু করতে পারবে না। তখন কি হয়, তো এই ক্ষেত্রে অ্যাপেন্ড যেটা, অ্যাপেন্ডের মূল কাজটা বা মূল অ্যাপ্লিকেশনটা হচ্ছে লুপে। লুপের ক্ষেত্রে আমরা কি জানি, আপনারা যারা সি প্রোগ্রামিং জানেন বা এই ভ্যালুগুলো সম্পর্কে লুপের ব্যাপারে আপনার আইডিয়া আছে যদি থাকে আর কি, আপনারা হয়তো দেখবেন যে লুপের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট ডেটা সিরিয়াল অফ ডেটা আছে, ওখান থেকে সে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে একবার করে পিক করবে, একটা সার্টেন অপারেশনের মধ্য দিয়ে পাস করবে, এবং একটা ম্যাথমেটিক্যাল অপারেশন হওয়ার পরে যোগ বিয়োগ বা যখন একটা ক্যালকুলেশন হওয়ার পরে একটা একটা করে ভ্যালু সে আপডেট করবে। ধরুন 10টা ভ্যালু আমার কাছে আছে, 1 থেকে 10 সিরিয়ালে আছে, র্যান্ডম নাম্বার, যে কোনো র্যান্ডম ভ্যালু আপনি এই লুপের মধ্যে রেখে প্রত্যেকটা ভ্যালুর ধরেন স্কোয়ার রুট করলেন, তাহলে স্কোয়ার রুট নামে একটা ফাংশন আপনি ইউজ করলেন লুপের মধ্যে, এবং আপনি লুপটা দেখাই দিলেন যে তুমি এই যে ডেটা সেটটা আছে বা যে লিস্ট আছে এইখান থেকে সবগুলো ভ্যালুকে এই ফাংশনের মধ্য দিয়ে পাস করে স্কোয়ার রুট ভ্যালুটা বের করে নিয়ে আসবা। তখন সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ড দিয়ে কাজ করি, তখন লুপের মধ্যে এটা অ্যাপেন্ড হয়ে আর প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু আপডেট হয়। এবং এক্ষেত্রে অ্যাপেন্ড পাওয়ারফুল এই কারণে যে অ্যাপেন্ডকে আমরা মাল্টিপল লুপের মধ্যে 2-3টা ইকুয়েশনে ইউজ করতে পারি। যখন যেটার সাথে আমি অ্যাপেন্ড করব সে তখন ওই যে পার্টিকুলার ইকুয়েশন আছে সেই ইকুয়েশন অনুযায়ী ওই ভ্যালুটা সে আপডেট করবে। এই ক্ষেত্রে আসলে মেইন পার্থক্যটা এক্সটেন্ড এবং অ্যাপেন্ডের মধ্যে হয়ে থাকে। এক্সটেন্ডে আমি একটা ফুল আস্ত একটা লিস্টকে ধরে নিয়ে আসতে পারবো, অ্যাপেন্ডে শুধুমাত্র একটা ভ্যালুকে আমি এখানে অ্যাড করতে পারবো। ক্লিয়ার তাহমিদ? হ্যাঁ স্যার। তো আমরা এবার হচ্ছে ম্যাট্রিক্স, মানে এটা একটা আইডিয়া যে আমরা রো গুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি। ইউজুয়ালি যখন আমরা ম্যাট্রিক্স খাতা কলমে যখন ম্যাথ করি তখন আপনারা যারা হায়ার ম্যাথ করছেন যে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম দেখতে, এরকম। তো ধরুন আমার এখানে বললাম 7 2 1 3 5 9 2 7 8। হ্যাঁ, তো এখানে কি এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, মানে এখানে আমার 3টা রো আছে এবং 3টা কলাম আছে। সো আমরা যখন লিস্ট, যে আমাদের যে লিস্টগুলো আছে সেটাকে যদি আমরা ম্যাট্রিক্সের ফরম্যাটে নিতে চাই তখন আমাদের হিসাব করতে হয় যে এগুলো এক একটা রো, এটা একটা রো, এইটা একটা রো, এটা একটা রো, 3টা রো পরপর উপর থেকে নিচে সাজানো যদি করি তাহলে এটা একটা ম্যাট্রিক্সের মতো দেখতে হয়। নট এক্স্যাক্টলি ম্যাট্রিক্স হিসেবেই কাজ করবে, বাট ম্যাট্রিক্সের মতো দেখতে হয়। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের যে অপারেশন সেটা আমরা দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে। যদি আমরা এই ক্লাসের মধ্যে তো মনে সম্ভব হবে না, নেক্সট ক্লাসে হয়তো আমরা শেষ করে শেষের দিকে আমরা নামপাই ধরবো। সো এখানে আমি ধরলাম যে L1 একটা লিস্ট, L2 একটা লিস্ট, L3 একটা লিস্ট নিয়ে এই 3টা লিস্টকে আমি একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি নিয়ে আসি তাহলে ম্যাট্রিক্স ইটসেলফ একটা আরেকটা বড় লিস্ট হবে, যে লিস্টের ভিতরে 3টা ছোট ছোট লিস্ট আছে পরপর সাজানো। তখন আমার ম্যাট্রিক্সটা দেখতে হবে এরকম। যদি এখানের মধ্যে ম্যাট্রিক্সের ফরম্যাটটা এখানে দেখাচ্ছে না, আমি যদি এখানে ম্যাট্রিক্সের বাম পাশে যদি তাকাই দিস ওয়ান, এটা দেখবো যে একটা ম্যাট্রিক্সের মধ্যে ফরম্যাট তৈরি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আমরা চাইলে এখান থেকে কোনো একটা পার্টিকুলার কলাম বা হচ্ছে একটা ভ্যালুকে বের করতে পারি। সো বের করার ওয়েটা কি, ফার্স্টে ম্যাট্রিক্স যেটা আমাদের ভেরিয়েবল সেটাকে আমি চুজ করব, দেন থার্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবো, ঢুকে ফার্স্টে এখানে যেহেতু অনেকগুলো এখানে রো আছে, 3টা রো আছে, প্রথম যেই থার্ড ব্র্যাকেটটা দিয়ে আমি এখানে বসাচ্ছি এটা আমার বোঝায় যে উপর থেকে নিচে রো পজিশন। আমি যদি এখানে 1 বলি তার মানে 0 1 4 5 6 কে মিন করতেছে। আমি যদি এখন আরেকবার যদি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে 2 বলি তার মানে 0 1 2 3 নাম্বার,
তার মানে 4 5 6, তাহলে অ্যাকচুয়ালি এখানের মধ্যে এটা বোঝাচ্ছে 6 এই মানে এই ভ্যালুটা হচ্ছে 6 ভ্যালুটাকে সে বের করে দেখাবে। তো রান করলে আমাকে দেখাচ্ছে 6। তো এটা একটা বেসিক একটা আইডিয়া, বাট ম্যাট্রিক্সের মূল জিনিসগুলো আমরা পরে শিখব। এরপর আসে হচ্ছে ডিকশনারি। আমাদের ডিকশনারি আছে, তারপর হচ্ছে আমাদের নেস্টেড ডিকশনারি, তারপর হচ্ছে ইফ এলস। হ্যাঁ, আমরা আজকে হচ্ছে ইফ এলস পর্যন্ত দেখার চেষ্টা করব। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে লুপটা ধরবো। তো যদি আমরা নেক্সট ক্লাসে লুপ ধরি, লুপটা শেষ হওয়ার পরে, বেশ বড় এটা লম্বা লুপের পরে আমাদের এখানের মধ্যে হোয়াইল লুপ আসবে অল্প কিছু, তারপর হচ্ছে মডিউলের কাজ, তারপর হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন, মানে আশা করা যায় যে টুপল, অনেকগুলো জিনিস আছে। টপিক হবে ফাংশন দিয়ে শেষ হবে। তো আজকে হচ্ছে আমরা ইফ এলসটা, বেসিক ইফ এলসটা আমরা দেখব। তো এখন আমরা শুরু করবো যে ডিকশনারি। ডিকশনারি সম্পর্কে আমি গত ক্লাসে বলেছিলাম, কেউ একজন বলতে পারবেন যে ডিকশনারিটা আসলে কি? এনিওয়ান? ডিকশনারিতে Year কি ভ্যালু value, আকারে তথ্যগুলা সেভ থাকবে আর কি? বুঝি নাই। কি এন্ড ভ্যালু আকারে ইনফরমেশন গুলো সেভ করা থাকে বা সেভ করা যায় ডিকশনারিতে। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। দেন আর কেউ? আর কেউ বলতে পারবেন না? না, আচ্ছা, ওকে। সো আপনি, থ্যাংক ইউ সো মাচ, আপনার আনসারটা ঠিক আছে। তো আমরা হচ্ছে ডিকশনারির মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু। সো এটার বেসিক কনস্ট্রাকশনটা আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝলে তারপরে কাজ করাটা ইজি। মাই ডিক্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে ইকুয়াল টু দিয়ে আমি ডিকশনারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে শুরু করতে হয়, এটা দিয়ে শেষ করতে হয়। ডিকশনারির ভিতরে আমার যা কিছু লিখবো সব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। সো আমি ধরলাম যে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি বললাম যে কি 1, এটা আলফা নিউমেরিক, এটা স্ট্রিং, এখানে ডাবল কোটেশন দেওয়া, কোলন দিয়ে বললাম ভ্যালু 1, কমা দিয়ে আমি আরেকটা কি নিলাম কি 2, কোলন দিয়ে বললাম ভ্যালু 2। এবার আমি যদি এই স্ট্রাকচারটাকে সাজাই এবং আমি এটা লাইনটা রান করি, তারপর প্রিন্ট করি, আমি দেখব যে মাই ডিক্ট নামে এখানে তৈরি হয়েছে একটা ভেরিয়েবল। এখানে বলছে ডিক্ট এবং এটা হচ্ছে ডিকশনারি ফরম্যাট, এবং এই জায়গায় বলছে যে এটার ইয়া হচ্ছে দুইটা, হ্যাঁ দুইটা হচ্ছে এখানে আইটেম আছে। তো দুইটা আইটেম মানে দুইটা কি বোঝাচ্ছে। এবার এই কি এর মধ্যে, দুইটা কি এর মধ্যে 100 200 500 যা থাকুক ডাজন্ট ম্যাটার, সে শুধুমাত্র কি অনুযায়ী কাজ করবে। সো একটা কি 1, এটার মধ্যে হচ্ছে ভ্যালু 1, এখানে ভ্যালু 1 এটা সবগুলো আইটেমকে যোগ করে বলতেছে 6টা আইটেম, কারণ এখানে 6টা এখানের মধ্যে স্পেসিফিক লেটার অথবা নাম্বারস আছে, এটাও সেম ভাবে বলতেছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটাকে কিছু ভ্যালু দিয়ে আমরা চেক করি বা হচ্ছে আপডেট করি। তো ধরেন আমি বললাম যে মাই ডিক্ট, এটাকে আমি এইভাবে নতুন করে সাজাচ্ছি যে k1, এটা হচ্ছে আমাদের কি 1, কোলন দিয়ে বললাম 150, তার মানে এই ডিকশনারির যেই কি, এই কি এর ভ্যালু হিসেবে আসছে 150, কমা দিয়ে বললাম আরেকটা কি k2, যার ভ্যালু হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, প্রথমটা ছিল 150 আর পরেরটা হচ্ছে একটা ফ্লোট ভ্যালু, কমা দিয়ে k3 আরেকটা নিলাম, নিয়ে বললাম ধরেন আজিজ একজনের নাম, ডাবল কোটেশন দেওয়া, কমা দিয়ে আমি আরেকটা কি নিলাম k4, এটার মধ্যে আমি লিস্ট আকারে কয়েকটা ভ্যালু নিছি। তো খেয়াল করে দেখেন আমি এখানে ইন্টিজারও নিলাম, আমি এখানে ডেসিমাল পয়েন্টের ভ্যালু নিলাম, ফ্লোট ভ্যালু নিলাম, একটা স্ট্রিং নিলাম, একটা লিস্টও নিলাম। তো মজার ব্যাপার হচ্ছে যে মাই ডিক্টের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যখন কি দিয়ে ভ্যালু নিব, সে সব ধরনের ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবে। তো এটা বোঝানোর জন্যই আপনাকে আমি এইভাবে আর কি বিভিন্ন ধরনের ভ্যালু এখানে অ্যাড করছি। তো আমি যদি রান করি, আমি দেখব যে মাই ডিক্ট বলছে ডিকশনারি 4টা, ডাবল ক্লিক করি, প্রথমটার মধ্যে হচ্ছে ইন্টিজার ভ্যালু 150, পরেরটা ফ্লোট ভ্যালু, পরেরটা স্ট্রিং, তারপরটা লাস্টে লিস্টের মধ্যে 6টা ভ্যালু আছে, এই জন্য 6 বলতেছে। সো এটা খুবই ইন্টারেস্টিং যে ডিকশনারি হচ্ছে খুব পাওয়ারফুল, কারণ সে সব ধরনের ডেটাকে সে নিতে পারছে। এখন কথা হচ্ছে যে ডিকশনারি তৈরি হলো, কিন্তু এই ডিকশনারি থেকে আমি যদি ভ্যালুকে এক্সট্র্যাক্ট করে বের করতে চাই তখন আমি কি করব?
তখন যেটা হয়েছে যে আমরা ওই ডিকশনারির মধ্যে ঢুকে স্পেসিফিক কিকে কল করব। লিস্টের মধ্যে যে জিনিসটা ছিল, আমরা একটু আগে যে লিস্টের এক্সাম্পলগুলো দেখলাম যে এখানের মধ্যে বিভিন্ন ইন্ডেক্স, অ্যাপেন্ড, এক্সটেন্ড যা কিছু আমরা দেখছি সবকিছু কিন্তু এই নাম্বার নিয়েই কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং প্রত্যেকটা লাস্টে একটু একটু করে অ্যাড হয়েছে। আবার আমরা বাদও দিছি, কিন্তু পপ দিয়ে রিমুভ দিয়ে বাদও করছি। কিন্তু এখানে যেমন হচ্ছে আমরা একটা ইন্ডেক্স ধরে, স্পেসিফিক ইন্ডেক্স ধরে কাজ করতেছি। ডিকশনারির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এ কোনো ইন্ডেক্স মানে না। মানে আমি এখানে মধ্যে K1 লিখছি, তার মানে যে এটা প্রথম ইন্ডেক্স হবে, এই K2 হবে সেকেন্ড ইন্ডেক্স, বিষয়টা এরকম না। তো এটা সে কোনো সিরিয়ালের মধ্যে রাখে না। তাহলে যদি না রাখে তাহলে আমি কিভাবে ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করব? এইটার ওয়েটা হচ্ছে পাইথন বলতেছে যে তুমি ডিকশনারির মধ্যে যেহেতু এই ভ্যালুগুলো বা এই কিগুলো কোনো সিকোয়েন্স মেনটেন করছে না, হ্যাঁ আমাকে জাস্ট দেখানোর জন্য এখানের মধ্যে বলতেছে যে ঠিক আছে উপরে থেকে শুরু করছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার এইটা সিরিয়াল মেনটেন করবে। তো সিরিয়াল মেনটেন না করলে আমি তাহলে কিভাবে এই ভিতরে ভ্যালুগুলো বের করব? তো পাইথন বলতেছে যে ঠিক আছে তুমি পারবা। কি পারবা? যে তুমি যে ডিকশনারি তৈরি করলা যেই নামে, হ্যাঁ এই নামে তৈরি করলা, এটার ভিতর ঢুকে তুমি ওই কিকে কল করবা। ওই কি ধরে কল করলেই তখন তুমি ওই কি এর ভিতরে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারবা। কথা বুঝতে পারছেন? আমি যদি আমার লিস্টের মতো যদি আমি এখানে বলি মাই ডিরেক্টের ভিতরে যদি বলি 3, তাহলে কিন্তু 0 1 2 3 এই K4 কিন্তু সে নিবে না, সেটা পিক করবে না। সে পিক করবে কি যে ভাই তুমি হচ্ছে ওই যেই কিটা আছে KY কি, ওইটা যেই নামে আছে তুমি ধরো নাম ধরে ডাক দিবা, যাই তমুক এদিকে আসো, বিষয়টা হচ্ছে এরকম। তাই আমি বললাম মাই ডিরেক্টের ভিতরে ঢুকে বললাম এই K3 এদিকে আসো, সে কারণ কি করবে K3 এর ভিতরে যে ভ্যালু আছে ওইটা আমাকে বের করে বলবে আদিস। সিমিলারলি আমি যদি বলি K4, তাহলে সে হচ্ছে ওই লিস্টের মধ্যে ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসবে, তাই না? ইন্টারেস্টিং। এখন ধরেন আমি বললাম মাই ডিক্ট দিয়ে বললাম K4, আমি ডাকলাম K4 এদিকে আসো। তো আসার পরে সে কি করবে? এটার ভিতরে যা যা আছে সবগুলো আমাকে দেখাবে। আমি বললাম যে আচ্ছা এটা তো লিস্ট আকার আছে, ওকে ফাইন। এবার যেহেতু এটা লিস্ট আকারে আছে, এখন আমি এটার ভিতরে ইন্ডেক্স অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি বললাম যে 4 মানে কি? 4 নাম্বার ইন্ডেক্স। তাহলে এখন দেখেন 0 1 2 3 4 কে 7 না? তার মানে আমি যদি এখন এইটা রান করি আমি পাবো 7। তো মজার ব্যাপারটা দেখেন, আমি মাই ডিক্টের মধ্যে মানে ডিকশনারির মধ্যে ঢুকতেছি, ঢুকে আমি সিরিয়াল নাম্বার যেহেতু এখানে ডিকশনারিতে মেনটেন করে না, সরাসরি ওই কি ধরে আমি কল দিছি এই K4 এদিকে আসো, আসলো। আসার পর দেখলাম যে আচ্ছা এটার ভিতর তো লিস্ট আকারে ভ্যালু আছে, তাই না? তার মানে হচ্ছে এখন আমি এটার ভিতরে পজিশন ধরে ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করতে পারবো। তাই আমি বললাম 4 নাম্বার ইন্ডেক্স, সে আমাকে 7 বলতেছে। তো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় আর কি। এখন আরেকটা মজার জিনিস হচ্ছে যেহেতু এটার ভিতরে আমি লিস্ট আকারে পেয়ে গেছি, তার মানে লিস্ট রিলেটেড উপরে যে সকল ম্যাথমেটিক্স যোগ বিয়োগ গুণ ভাগ যা যা করছিলাম সেটা আমি এখন আবার এখানের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। কিরকম? যে আমি বললাম যে K3 কে কল দিয়ে বললাম যে এইটার মধ্যে তো আজিজ আছে ছোট হাতের অক্ষরে, তাই আমি বললাম যে ঠিক আছে এর উপর আপার ফাংশন ইউজ করতে পারবো, হ্যাঁ পারবো, দিলাম আপার মাইরা। তাহলে এবার মাই ডিক্টের মধ্যে ঢুকলাম, ঢুকে আমি ওই কিটাকে কল করলাম, ডাকলাম, ডেকে বললাম যে তোমার ভিতরে যে ভ্যালুটা আছে আজিজ, ডট দিয়ে বললাম ওইটাকে তুমি আপার করে দাও। তাহলে আমি রান করলে কি পাবো? আজিজ পাবো সব বড় হাতের অক্ষরে। দেখেন আপনি জাস্ট হচ্ছে আমি আপনাকে মানে থেমে থেমে জিনিসগুলো একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতে, যাতে আপনি অ্যাটলিস্ট সিনট্যাক্সটা ধরতে পারেন। কারণ আমরা এখন দেখতেছি অনেক কিছুই, দেখতে অনেক কিছু ইজি লাগতেছে, রান করতেছি বা নিচে আউটকাম পাচ্ছি, বাট নিজে টাইপ করে লিখতে গেলে, নিজে প্র্যাকটিস করতে দেখবেন যে হাজারটা ভুল পাবেন। মানে আপনার এইদিকে ওদিকে দাড়ি কমা থার্ড ব্রেকেট কত কিছুতে আপনার যে ভুল হবে এটা আপনি নিজে চিন্তা করতে পারবেন না, সেটা আমি জানি, আমি বুঝি, কারণ আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি জানি সিম্পল জিনিসগুলো আপনারা ভুল করবেন। সো এই জন্য আমি আপনাদেরকে একটু সহজ করে বলতেছি, প্রথম 2-3টা ক্লাস যখন আপনারা একবার এই সেটার গ্রামার সিনট্যাক্স ধরতে পারবেন, তারপর বাকি কাজগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। এরপর শুধুমাত্র আমি আপনাকে ইশারা করব যে এটার পর এটা হবে, এমনি হবে, আপনি সাথে সাথে ধরে ফেলবো আচ্ছা ঠিকই তো আছে, স্ট্রাকচার তাই বলে, গ্রামার তাই বলে, এভাবেই তো হচ্ছে। তো এই যেভাবে হচ্ছে এটা আমাকে বোঝার জন্য এই ছোট ছোট জিনিসগুলো আমার এখন শেখা জরুরি, কনসেপ্ট বোঝা জরুরি। সো আমি এটা কি বললাম যে যেহেতু আমি লিস্ট আকারে পেয়ে গেছি, এখানের মধ্যে একটা লিস্ট আছে, তার মানে লিস্টের সাথে অ্যাসোসিয়েটেড যতগুলো আমরা উপরে যে সকল ফাংশন এবং ক্যালকুলেশন দেখে আসছি ওগুলো আমরা ইউজ করতে পারবো। আচ্ছা কিভাবে করব দেখেন, আমি বললাম আমি এর অ্যাডিশন করতে যাচ্ছি, মাই ডিক্ট
এটার মধ্যে বললাম K1টা আমি আপডেট করব কিভাবে, মাই ডিক্ট K1 যেটা আছে তার সাথে 7 যোগ করব। তার মানে আমার ডিকশনারির ভিতরে বাকি কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হয়ে 157 হবে। আমি চাইলে স্পেসিফিক কি এর মধ্যে ঢুকে ওই কি এর স্পেসিফিক ভ্যালুটা ঢুকে ওইটাকে আমি আপডেট করতে পারবো। এই ক্ষমতা আমার আছে, পাইথন আমাকে এই সুবিধা দিছে, এই ফ্লেক্সিবিলিটি আমাকে দিছে যে তুমি ডিকশনারি সবগুলোর উপর তোমার হাত দেওয়ার দরকার নেই, ঝামেলা করার দরকার নেই, তোমার যেটা দরকার ওইটা শুধুমাত্র তুমি ওইটার উপর কাজ করতে পারো, বাকিটার উপর করার দরকার নেই। হ্যাঁ করতে পারবো, বাট আমার দরকার তো নাই, তাই না? তো আমি এখন কি করলাম, যে বললাম যে মাই ডিক্ট K1 এটা আমি আপডেট করব। এখন আছে অলরেডি 150, আমি এই 150 সাথে 7 যোগ করব। এখন যদি আমি এটা রান করি তাহলে কি হবে, যে 157 পাইলাম, কারণ আমি এখানে প্রিন্ট ফাংশন ইউজ করছি। আমি যদি মাই ডিক্টের দিকে তাকাই, দেখেন তো এখন কি আসছে 157, কারণ আমি এই অপারেশনটাই আমি করছি। আমার মূল যে ডেটা আমি ম্যানুয়ালি অ্যাড করছিলাম ওইটা আমার আপডেট হয়ে 157 হয়েছে। সেম ভাবে আমি সাবস্টিটিউশন করতে পারি। সো ডিরেক্ট আমি এটাতে যেমন হচ্ছে আমি একটা আলাদাভাবে ভেরিয়েবল ওখানের মধ্যে নিয়ে বসায় তারপর করছি, আমি ওটা ছাড়াও সরাসরি ডিরেক্টলি ওই ভ্যালু থেকে আমি 47 বা অন্য কোনো ভ্যালু বিয়োগ করে প্রিন্ট করতে পারবো। এখন দেখাচ্ছে 110। আচ্ছা, এই যে 110 দেখাচ্ছে মানে 157 থেকে আমি 47 বিয়োগ করে 110 পাইলাম। আপনি আমাকে বলেন তো যে আমার যে মূল ডেটা সেট আছে ডিকশনারি, ওটার মধ্যে 110 হয়েছে না? হ্যাঁ তাই তো। হ্যালো, আসসালাম আপনার আমার সাথে? আছি। হুম, আচ্ছা, তো এখানে আপনার কাছে কি মনে হয়? এই এই জিনিসটা মিস করছিলাম আমি, এই যে পাশে সাইডটা করছিল তো আমার তো বিষয়টা মিস করছিলাম আমি। আচ্ছা, আমি এখানের মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটু আগে কিন্তু একটা ম্যানুয়ালি K1 এর ভ্যালু 150 নিয়েছিলাম, নিয়ে আমরা এখানে K1টাকে আপডেট করতেছি, যে এক্সিস্টিং যেটা আছে 150 তার সাথে 7 যোগ করতেছি। এই লাইনটা রান করলে আমার ভিতরের ভ্যালুটা K1 এর যেই ভ্যালুটা আছে এই মুহূর্তে 150, ইট উইল বি চেঞ্জ টু 157, যেটা আমরা প্রিন্ট করে দেখতে পাচ্ছি। আবার আমরা চাইলে যোগের পরিবর্তে বিয়োগ করতে পারি। তো আমার কিন্তু এখন অলরেডি ভিতরে 157 আছে, আমি চাইলে এখান থেকে 47 বিয়োগ করে এটাকে প্রিন্ট করে 110 বের করতে পারি। আমার কথা হচ্ছে যে আমি যে এটাকে বিয়োগ করে 110 করলাম, আমার এখানে মাই ডিক্টের মধ্যে ছিল 150, তারপর 157 এ আসছে, এখন কি 110 হবে না? জি। তো আমি যদি এখন এটার উপর ডাবল ক্লিক করি, এখানে 157ই দেখাচ্ছে, কেন? উম, বলেন। আচ্ছা, আমি আপনাকে জিনিসটা বুঝায় বলি। ধরতে পারতেছি না। আচ্ছা, এখানে দুই রকম কাজ আমি করছি। একটা হচ্ছে কি যে আমি মাই ডিক্টের মধ্যে ঢুকছি, ঢুকে এটাকে আমি আপডেট করতেছি এক্সিস্টিং মাই ডিক্টের সাথে 7 যোগ করে। এই কাজটা যখন করতেছি তখন মাই ডিক্টের অরিজিনাল যে ভ্যালুটা ছিল 150, সেটার ভিতরে মানে K1 এর যে ভ্যালুটা ছিল সেটা আমার আপডেট হয়ে 157 হয়েছে। কিন্তু আমি যখন এখানে সাবস্ট্রাকশন করতেছি, খেয়াল করে দেখেন আমি কি এখানে আমার এই ভেরিয়েবলটাকে আপডেট করতেছি কোথাও? করতেছি না। না, আমি জাস্ট না। সরাসরি ভ্যালুর ভিতর থেকে আমি ক্যালকুলেশন করতেছি। তো যখন আমি ডাইরেক্টলি ভ্যালুর ভিতরে ক্যালকুলেশন করব, এইটা আমার এইখানকার এই মাই ডিক্টের উপর ইম্প্যাক্ট ফেলবে না। জি এটা হচ্ছে বেসিক পার্থক্য। জি, এবার বুঝতে পারছি। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে আমাদের মূল ডেটা সেটকে কপি করতে পারি। কপি করার সুবিধা কি? অনেকগুলো সুবিধা আছে। ধরেন আপনি কোনো একটা কোম্পানি ডেটা সেট নিয়ে কাজ করতেছেন। এখন কোম্পানি ডেটা সেটটা আপনি যখন কাজ শুরু করলেন, আপনি হয়তো চিন্তা করেছেন আচ্ছা এইভাবে যাব ওইভাবে যাব, দেখি কোনটার উপর কোনটা করা যায়, কোন অ্যানালাইসিসটা আমি করব, আমি মানে কিভাবে হচ্ছে ভিজুয়ালাইজেশনটা করব, কোন
ডেটা থেকে কত রকম ফিল্টার করব, আপনি অনেক কিছু মাথায় চিন্তা করতেছেন। তো যেটা হয় যে আপনি যখন মূল ডেটা সেটটা নিয়ে যখন কাজ করবেন, তখন ওই মূল ডেটা সেটটা ইম্পোর্ট করার পরে এখানে আপনি যখন কাজ করবেন তখন আমার মূল ডেটা সেটটা কয়েকটা ধাপে চেঞ্জ হবে, আপডেট হবে, ভিতরে ভ্যালু আপডেট হবে, কিছু আপনি কাট করলেন, কিছু আপনি মার্চ করলেন, ঠিক আছে? হয় না এরকম? অনেক অনেক কাজ কিন্তু আমাদের এখানে করতে হয়। কিছু ফিল্টার করলেন, কিছু আপনি এই অনুযায়ী ডেটাগুলোকে সেপারেট করলেন, তখন হয় কি আমার মূল ডেটা সেটের উপর ইম্প্যাক্ট পড়ে। মানে আপনি চাইলে হচ্ছে ওই মূল ডেটা সেটকে আবার আপনি কল করে যখন নিয়ে আসবেন, দেখবেন যে হায় আল্লাহ, আমি তো আসিফ নজরুলের মতন, হায় আল্লাহ খালেদ, আমি কি করলাম, আমার তো মূল ডেটা সেটকে আমি ভেঙে ভেঙে হাজার টুকরা করছি। তো অ্যানালাইসিস বিষয়টা হচ্ছে যে ডেটা সেটকে আপনি যত ভাঙবেন, যত টুকরা 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 করবেন, তত আপনার জন্য বেটার। এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো যে একটা ডেটা সেটকে কত অ্যাঙ্গেল থেকে আমাদেরকে চিন্তা করতে হয়। তো ডেটা অ্যানালিস্ট বা এই অ্যানালাইসিসের জিনিসটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ইনটুইশন, মানে আপনার নিজের মধ্য থেকে এই জিনিসটা আসতে হবে। এটা ডেফিনেটলি একদিন আসবে না। আমি আমার নিজেরও হচ্ছে মানে 1.5-2 বছর 3 বছর লাগছে হচ্ছে এই জিনিসটা রপ্ত করতে। এটা এতটা সহজ জিনিস না। আমি আজকে একটু দেখলাম, ফাংশন দেখলাম, আমি তার পরের দিন ডেটা অ্যানালিস্ট হয়ে গেলাম। নো, জীবনে সম্ভব না ভাই। অনেক অনেক কথা বলবে, আমার কথা আপনি বিশ্বাস করেন, সম্ভব না। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ধরনের ডেটা সেট নিয়ে মানে ঘাটাঘাটি করতে হবে, মানে ঘষা মাজা করতে হবে। ওই যে সার্জন কি করে আপনার মানে হসপিটালে, মেডিকেল সার্জন ডাক্তাররা কি করে, ডাক্তাররা আপনার ধরেন অপারেশন যখন করবে তখন হচ্ছে চামড়া কাটে, মাংস কাটে, ভিতরে হাড়ে যায়, বা তার ভিতরে আপনার কিডনি, হ্যাঁ কিডনি অপারেশনে ফার্স্টে চামড়া কাটে, তারপরে এখান থেকে চামড়াগুলো আস্তে আস্তে করে সরায়, ভিতরে হাড়ের মধ্যে। কিডনি তার বাইরে থাকে না, কিডনি থাকে হচ্ছে আমাদের মানে পিঠে যে আমাদের মেরুদণ্ডের যে হাড় আছে ওটার ভিতরে থাকে। চিন্তা করেন কি পরিমাণ কষ্ট ওর ভিতর থেকে গিয়ে হাড়গুলোর ভিতর থেকে ওই কিডনি অপারেশন করতে হয়। সো আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে একটা ডেটাকে আপনি যতভাবে ভেঙে এটার ভিতরে ঢুকবেন, তত আপনি ভালো অ্যানালিস্ট হতে পারবেন। আমাদের কাজ হচ্ছে এটাকে ভেঙে ভেঙে ভিতরে ঢোকা। তো এখন কথা হচ্ছে আমি যদি ভেঙে ভেঙে ভিতরে ঢুকতে যাই, আমরা তো মূল ডেটা সেটের আমি 13টা বাজায় ফেলবো। তো ওই জন্য যেটা করতে হয় যে একটা কপি বানিয়ে নিতে হয়, তাহলে আপনি একের অধিক কপি বানাতে পারেন। এটা হচ্ছে কপি করার সুবিধা। এবং চাইলে হচ্ছে এই কপিগুলো আপনি বিভিন্ন স্টেপে রাখতে পারেন। ধরেন আপনি অ্যানালিসিসটা শুরু করলেন 3টা ধাপে, একটা ধাপে করার পর এটাকে আপনি একটা কপি করে রেখে দিলেন, আরেকটা ধাপে করার পর আরেকটা কপি করে রেখে দিলেন। কেন এটা করবেন? এটার পিছনে কারণ হচ্ছে যে আপনি কিন্তু ডেটা অ্যানালিসিস করতে গেলে আপনি ওয়ান ওয়েতে যাবেন না, মানে যাওয়াটা উচিত না, আমরা যাইও না কখনো। ওয়ান ওয়ে মানে কি, যে আমার ডেটা সেটটা এখানের মধ্যে আছে, আমি এটার পরে এই স্টেপে গেলাম, তারপর ডেটা সেটটা একটু ছোট হইলো বা একটু ক্লিন হইলো, তারপর আমি আরেকটা স্টেপে গেলাম, ডেটা সেটটা আরেকটু ক্লিন হইলো। কিন্তু এই স্টেপটা যে আপনার যে মানে ফ্রুটফুলি যেটা আগাবে, ফাইনাল আউটকামে আসবে, বা আপনার প্রেডিকশন বা আপনার যে রিজনিংটা হবে, এটা কতটুকু কারেক্ট হতে পারে, নাও হতে পারে। সো আপনাকে করতে হবে কি, যে একটা স্টেপ করার পরে এইটার আরেকটা ওয়েতে আপনি সেকেন্ড স্টেপে আপনি আরেকটা ওয়েতে অন্য দিকে যাবেন। যে আপনি হয়তো ডেটা ট্রান্সফরমেশন করেন নাই, না করে আপনি করছেন, হয়তো এই জায়গাতে আপনি ডেটা ট্রান্সফরমেশনটা করছেন, অথবা এই অবস্থায় ডেটাটাকে রেখে আপনি এই ডেটাটার মধ্যে আরো কিছু এনকোডিং বা ডিকোডিং এর কাজ করছেন। তো আপনি র ডেটাকে ধরে আপনি উপর থেকে নিচে যেতে পারেন, অথবা আপনি ডেটা ট্রান্সফরমেশন করে আপনি আগাইতে পারেন, অথবা আপনি এখানের মধ্যে আরো কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দিয়েও করতে পারেন। তো এখন যখন আমি একটা ডেটা সেটকে 3-4 ভাগে নিয়ে যাচ্ছি, আমি যদি, তাহলে আমার উচিত না যে প্রত্যেকটা কপি করে রাখা? আমার মূল ডেটা সেটের জন্য আমি এখানে একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম, C1 C2 C3 3টা কপি করলাম। এবার আমি কপি ধরে হচ্ছে আমি আমার কোডটা ভেবে সাজাবো যে এই কপিটা আমি এই ওয়েতে আগাবো, এইটা এই ওয়েতে, এটা ওই ওয়েতে। তখন আপনার জন্য আপনার কোডের স্ট্রাকচারটা সহজ থাকবে, সুন্দর থাকবে, অন্য কেউ যে কেউ বুঝতে পারবে যে সে অ্যাকচুয়ালি কি কাজটা করছে, আপনি নিজে বুঝতে পারবেন। তো এই জন্য আমাদের করতে হয় কি, ডেটাগুলোকে আমরা কপি করে রাখি। কপি করার সহজ উপায় mydict.copy, বা যে কোনো একটা ভেরিয়েবল বা যে কোনো একটা ডেটা সেট, কোনো একটা অ্যারে কপি করে আপনি রাখতে পারবো। আমি চাইলে আবার স্পেসিফিক কোনো একটা ভ্যালু এখান থেকে বের করে নিতে পারবো, ওগুলোর কিগুলোকে খুঁজে বের করতে পারবো, বা এটার ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসতে পারবো। ওকে, এখন আমরা আসি হচ্ছে নেস্টেড ডিকশনারি। খুব বেশি হয়ে যাচ্ছে আজকে, টাফ লাগতেছে? না, একটু প্র্যাকটিস করে নিতে হবে আর কি। আচ্ছা,
সো নেক্সট ডিকশনারি বলতে আসলে কি বোঝায়, এটা সহজে বোঝানোর জন্য আমি যে এই জিনিসটা আপনাদেরকে আমার স্টুডেন্টদেরকে বলে থাকি সেটা হচ্ছে আপনারা একটা হলিউড মুভি আছে ক্রিস্টোফার নোলানের ইনসেপশন, এই মুভি দেখছেন? ক্রিস্টোফার নোলানের ইনসেপশন 2010 এর মুভি। না। আচ্ছা, না। এটা যদি সুযোগ হয় দেখবেন, লিওনার্দো ক্যাপ্রিওর মুভি। আপনার ডিরেক্টর হচ্ছে ক্রিস্টোফার নোলান। তো এটা আপনার ওয়ার্ল্ড মুভি বা মধ্যে আর কি টপ 10 এর মধ্যে আছে ইনসেপশন। ইনসেপশনের মধ্যে যে জিনিসটা হয় যে এটা আসলে হচ্ছে এরা একটা ড্রিম সিকোয়েন্সের মধ্যে একটা একটা করে হচ্ছে অ্যাক্টিভিটি করে, মানে একজনের কাছ থেকে একটা ইনফরমেশন তার মাথার ব্রেনে আছে বা সে মানে সাবকনসিয়াস মাইন্ডে আছে, ওখান থেকে চুরি করতে হবে। ইনসেপশনের বিষয়টা আসতে হচ্ছে কোন একটা থিওরি, কোন একটা আইডিয়া কারো মাথায় ইনপুট দেওয়া। তো ইনসেপশনের উল্টা কাজ হচ্ছে এক্সট্রাকশন। ধরেন এখানে যে আছে আমি যদি কারেক্ট এক্সাম্পল ধরি, আচ্ছা এএচআর ইনফো, ভাই আপনার নামটা একটু বলেন, আমি বারবার ভুলে যাই। আমিও আনোয়ার। আনোয়ার, আচ্ছা আনোয়ার আরেকজন, হ্যাঁ আরেকজন আছে, আমিও আনোয়ার। ওকে আমি এমডি ছাড়া আর কি। ওকে, আপনি এমডি ছাড়া আনোয়ার, আর একজন এমডি সহ আনোয়ার। জি। এখন ধরেন আনোয়ার ভাইয়া আপনার মাথায় ধরেন আপনার কোনো একটা ফিউচার প্ল্যান আছে আপনার ফ্যামিলি নিয়ে, অথবা ধরেন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাংকে মানে আপনার ফাইন্যান্সিয়াল যে সকল অ্যাক্টিভিটিগুলো আছে, ব্যবসাপাতি বলেন অথবা দোকান আপনার জব বলেন, আপনি একটা স্পেসিফিক নেক্সট 5-10 বছরের প্ল্যান নিয়ে রাখছেন, এটা আপনি কাউকে শেয়ার করতেছেন না। তো আমি যদি ধরেন আপনাকে মানে একটা সিস্টেমের মাধ্যমে মেশিনের মাধ্যমে যদি ঘুম পাড়াই এবং আমি যদি আপনার ঘুমের মধ্যে যদি চলে যাই ড্রিম স্টেটে, ওখানে গিয়ে আমি আপনার সাথে কথাবার্তা বলে টেকনিক্যালি ইনফরমেশনটা বের করে নিতে পারবো। তো মুভিতে আর কি এই জিনিসটা করে আর কি, এটা হচ্ছে এক্সট্রাকশন। আর ইনসেপশন যেটা করে সেটা হচ্ছে যে একটা আইডিয়াকে ইনবিল্ড করা। যেমন ধরেন আপনি সামনে নেক্সট 10 বছরে চিন্তা করতেছেন যে আপনি একটা ব্যবসাকে এইভাবে বড় করবেন। তো আমি মনে করেন যে আপনাকে একটা আইডিয়া দিয়ে যাচ্ছি যে আপনি ব্যবসাটা করেন ঠিক আছে, কিন্তু এখান থেকে আপনি এইভাবে 50 বা 60% কিছু টাকা অন্য সাইডে এইভাবে ইনভেস্ট করতে পারেন। এখন আপনি হয়তো জেগে থাকলে আপনাকে বললে আপনি শুনবেন না, কিন্তু আপনি নিজে থেকে যদি ফিল করেন যে আসলে আমার করলে ভালো হতো, এটা তখনই সম্ভব হবে যখন আমি আপনার ব্রেনের মধ্যে ঢুকে অথবা ড্রিম স্টেটে আপনার সাথে ড্রিম শেয়ার করে আপনাকে একটা জায়গায় বসে বুঝাবো। আপনি ঘুম থেকে করে বলবেন যে আচ্ছা এটা তো করা যায়। আপনার তো মনে থাকবে না যে আমি আপনাকে বলছি, আপনার মনে হচ্ছে আচ্ছা এটা তো এইভাবে করা যায়। হুইচ দিস ইজ কল অ্যাকচুয়ালি ইনসেপশন। তো মুভিটা আসলে ইনসেপশনের উপর মানে এই কনসেপ্টের উপরে বেস করা আর কি, যে একটা মানে হচ্ছে বিলিয়নিয়ার, তার হচ্ছে বাবার হচ্ছে সম্পত্তি, এটা হচ্ছে স্প্লিট, সে মানে সে চাচ্ছে যে ধরে রাখতে, বাট মেইন যে প্রোটাগনিস্ট হ্যাঁ বা হচ্ছে যাকে আর কি ক্যাপ্রিওকে যে পাঠাচ্ছে তাকে বলে দিছে তুমি হচ্ছে তার মাথায় একটা আইডিয়া ইনবিল্ড করবা, সেই জন্য তার এম্পায়ারটাকে স্প্লিট করে দেয়। তো এটা নিয়ে এসে পুরো কাহিনী আর কি, এবং কয়েকটা স্টেপে কয়েকটা ড্রিম স্টেটে হচ্ছে তাদেরকে ঢুকতে হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম স্টেজে। তো এটাকে আমরা বলি হচ্ছে ড্রিম উইদিন এ ড্রিম, ড্রিমের মধ্যে ড্রিম। তো নেস্টেড ডিকশনারির বিষয়টা হচ্ছে এরকম যে ড্রিমের মতন, আমি যেমন ড্রিমের মধ্যে ড্রিম 1, এখানে মনে করেন 5 জন মিলে হচ্ছে একজন যে প্রোটাগনিস্ট তার সাথে হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটি করতেছে, কোনো একটা কথোপকথন করতেছে। সেকেন্ড স্টেপে গিয়ে 4 জন, কারণ এখানের মধ্যে একজন সে কন্ট্রোল করতেছে এই ড্রিমটাকে, এই জন্য এখানের মধ্যে 4 জন, 4 জনের সাথে আবার একজন। আবার আরেকটা স্টেজে আরেকটা ড্রিম, মানে ড্রিমের সেকেন্ড লেভেল, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3, হ্যাঁ D4, 4টা লেভেলে। তো এইটা হচ্ছে একটা আইডিয়াকে তার মধ্যে ইনবিল্ড করা। তো এখানে যেমন আমরা ড্রিমের মধ্যে ড্রিম দেখতেছি, ড্রিম উইদিন এ ড্রিম, ঠিক তেমনি আমাদের এখানে নেস্টেড যে লুপ বলেন বা নেস্টেড লুপ আছে, আবার নেস্টেড লিস্টও আছে, আবার এখানে নেস্টেড ডিকশনারি আছে। এটা মানে বোঝায় যে ডিকশনারির ভিতরে ডিকশনারি। সেটা কিরকম, যে ডিকশনারিটা আমরা জানি যে এখানে একটা কি থাকে আর তার মধ্যে আগে ভ্যালু। হোয়াট ইফ যদি আমি এই ভ্যালুটাকে ইটসেলফ আরেকটা ডিকশনারির মধ্যে যদি ঢুকাই ফেলি আর একটা কি দিয়ে K2 এবং তার একটা ভ্যালু যদি রাখি, তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে যে এই কি এর মধ্যে এই ভ্যালুটা ইটসেলফ একটা হোল ডিকশনারি তৈরি হয়ে গেছে, যার মধ্যে একটা কি আছে একটা ভ্যালু আছে। আবার আমি যদি এখানকার যে ভ্যালুটা আছে এইটাকে যদি আমি একটা ইটসেলফ আরেকটা যদি ডিকশনারি বানাই, যেটা হচ্ছে ধরেন আপনার K3 যার একটা ভ্যালু আছে, এইটাকে আমরা বলছি যে নেস্টেড ডিকশনারি, এই কনসেপ্টটাকে আমরা বলি তাই। তো সেরকম ধরেন আমার ডি
আমি বললাম যে K1 দিয়ে ঢুকলাম, ঢুকে নর্মালি আমরা কি জানি যে K1 এর পরে এখানে কোলন দিয়ে যে অংশটা আসবে সেটা হচ্ছে একটা ভ্যালু। কার ভ্যালু? K1 এর ভ্যালু। কিন্তু এখানে ভ্যালু না দিয়ে আমি ভ্যালুটাকে ইটসেলফ একটা আস্ত ডিকশনারিতে তৈরি করে ফেললাম, যার মধ্যে আবার একটা নেক্সট কি আছে, মানে কি এর মধ্যে কি, এই জন্য নেক্সট কি বলি আমরা এটাকে। কোলন দেওয়ার পরে এই নেক্সট কি এর জন্য তো এখানে একটা ভ্যালু আসবে, তাই না? তারপরও আমি এখানে কি করলাম, ভ্যালু না দিয়ে এটাকে আমি আরেকটা ইটসেলফ পুরো একটা, মানে ভ্যালুটাকে আমরা একটা কিতে রূপান্তরিত করলাম, যেটার মধ্যে বললাম সাবনেক্সট কি, এবং এই সাবনেক্সট কি এর একটা ভ্যালু দিলাম 10। মানে আলটিমেটলি এই 10 হচ্ছে সাবনেক্সট কি এর, আর এই সাবনেক্সট কি 10 সহ যে পুরো ডিকশনারিটা আছে এটা হচ্ছে নেক্সট কি এর ভ্যালু। আবার নেক্সট কি সহ যে পুরো অংশটা আছে এটা বেসিক্যালি হচ্ছে K1 এর ভ্যালু। এইভাবে জিনিসটা একটা একটা করে আগাচ্ছে। তো আমরা চাইলে ধরে ধরে ভিতরে ঢুকে ঢুকে বের করতে পারি। যেমন ধরেন আমি বললাম নেক্সট দিয়ে বললাম 1 এর ভেতরে এটা একটা আস্ত পুরোটা একটা ডিকশনারি, এটার ভিতরে আবার একটা 2 নামে একটা কি আছে, সেই কি এর জন্য আমি আবার একটা ভ্যালু নিলাম, যে ভ্যালুটা আবার ইটসেলফ নিজে একটা ডিকশনারি 3 এবং তার ভিতরে 3টা ভ্যালু। তো আমরা নেক্সট 1 দিলে আমি হচ্ছে শুধুমাত্র এই অংশটুকু পাবো। আমি যদি নেক্সট 1 দিয়ে তার মধ্যে আবার ঢুকি 2 দেই, মানে 1 কল করলাম পর আবার 2 কে কল করলাম, তাহলে আমি এই অংশটুকু পাবো। আবার যদি আমি 1 2 পর 3 বলি তাহলে 3 এর ভিতরে এই অংশটুকু পাবো। এবার এই 1 2 3 এর মধ্যে যেহেতু এটা লিস্ট আকারে আছে, সুতরাং আমি এখানে ইনডেক্স অনুযায়ী এই ভ্যালুটাকে এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসতে পারবো। এটাই হচ্ছে মূলত নেক্সটের ডিকশনারি। একটা এক্সাম্পল যদি আমরা বলি, ধরেন আমি এখানের মধ্যে বললাম সিটি1, এটার ভিতরে আমি বললাম যে এইটা হচ্ছে সিটি এবং সিটির ভিতরে আমি মূলত ভ্যালুগুলো রাখবো। সো ভ্যালুগুলোকে আমি একটা পুরোটা একটা লিস্টের মধ্যে রেখে দিলাম, এটা একটা ইটসেলফ একটা লিস্ট। এবং এই লিস্টের মধ্যে প্রথমটা হচ্ছে একটা ইটসেলফ ডিকশনারি, মানে এই ভ্যালুটা হচ্ছে একটা ডিকশনারি, কমা বাকি ভ্যালু সিলেট, চিটাগাং এবং রাজশাহী। মানে এখানে আমার 4টা ভ্যালুই আছে, কিন্তু 4টা ভ্যালুর মধ্যে 3টা ভ্যালু হচ্ছে 3টা ইন্ডিভিজুয়াল ভ্যালু, কিন্তু প্রথম যে ভ্যালুটা আমি নিচ্ছি সেটা আসলে ভ্যালু না, এটা একটা নিজস্ব একটা ডিকশনারি। এটা ডিকশনারি ঢাকা হচ্ছে তার কি, মানে সাব কি, এবং তার ভিতরে আমি 3টা এরিয়া নিলাম লিস্ট আকারে। তার মানে আমি নর্মালি চিটাগাং, সিলেট, রাজশাহী, ঢাকা বলতে পারতাম, কিন্তু ঢাকাকে আমি আবার এটাকে ব্রেকডাউন করে এটাকে একটা লিস্টের মধ্যে রেখে বাকি 3টা এরিয়াকে ওই লিস্টের ভ্যালু হিসেবে আমি কি এর ভ্যালু হিসেবে রাখলাম। এখন এটা করলে কি হয়েছে, এটা করে যেটা হয়েছে যে ধরেন আমি যদি এখন প্রিন্ট করে বলি সিটি1, সিটি1 মানে হচ্ছে পুরো ডিকশনারি দেখাবে। তাই আমি বললাম যে সিটি1 এর ভিতরে আমি যে কি আছে সেই কি কে কল করলাম সিটি, কল করলে সে আমাকে পুরো লিস্ট দেখাবে। এখন এই লিস্ট যেহেতু আছে সুতরাং এটা ইন্ডেক্স নাম্বার আছে, আমি করলাম কি 0 বললাম, 0 মানে হচ্ছে আমার প্রথম যে ইন্ডেক্স সেটা। এখন এই প্রথম ইন্ডেক্স এটা একটা নিজে একটা ডিকশনারি যার একটা কি আছে, আমি এবার ওই কি কে কল করলাম ঢাকা নাম দিয়ে, ঢাকা নামে যেহেতু আছে, এর মধ্যে আমি দেখলাম যে এটা একটা লিস্ট। এবার আমি এই লিস্ট থেকে ইন্ডেক্স অনুযায়ী 1 দিলে আমাকে মিরপুর বলবে। সো আমি যদি পুরো জিনিসটাকে থেকে যদি রান করি, এখানে প্রিন্ট করি সিটি1, তার মধ্যে সিটি হচ্ছে আমার কি, এই কি এর মধ্যে আমার 4টা আইটেম আছে, 4টা লিস্ট আকার আছে, এর মধ্যে প্রথম যেটা সেটা ইটসেলফ একটা নিজেই ইটসেলফ একটা কি, ওই কি এর এখানের মধ্যে ঢাকা হচ্ছে তার ডিকশনারি কিটা, আর 1 আমি একটা আলটিমেটলি কি পাবো, মিরপুর পাবো, মানে 1 মানে হচ্ছে সেকেন্ড ভ্যালু মিরপুর। এইভাবে জিনিসটা আসলে চেঞ্জ হবে, আপডেট হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পার্ট 3। আজকে কি আগাবো, কি অবস্থা? এটুক পর্যন্ত থাকলে ভালো হয়। আচ্ছা, ভাই এই পর্যন্ত পাক আছে। আমরা নেক্সট ক্লাসে কিন্তু এরকম ভাবে মানে জিনিসগুলো আপনাকে দেখাবো, আপনারা নিজেরা কিন্তু বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করবেন, নাহলে এই যে যা বলতেছি পরে কিন্তু খাই ফেলবেন, এবং এটা হওয়াটা খুব স্বাভাবিক। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এই যে ইফ এলস স্টেটমেন্ট, দেন এই যে এখানের মধ্যে কিছু ছোট ছোট ফাংশন আছে, মানে কিছু অ্যাক্টিভিটি আছে, জোড় বিজোড় বের করা, ম্যাক্সিমাম ভ্যালু বের করা, বিভিন্ন ভ্যালু মাল্টিপল টাইপের ভ্যালু থেকে আলাদা করা, সেপারেট করার কাজ, এই জিনিসগুলো আমরা দেখব। হ্যাঁ, অড ইভেন বের করা, লুপ কন্ট্রোল কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তারপরে আমরা হচ্ছে
আশা করি নেক্সট ক্লাসে যদি আমরা একটু টেনে যাই তাহলে হয়তো আমরা এটা শেষ করতে পারবো, সমস্যা হবে না। তা আপনারা যদি নিজেরা একটু পড়াশোনা করেন তখন দেখবেন যে পরের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আগেরগুলো তো সুবিধা হবেই, বুঝবেন ঠিকই, কিন্তু ওটা বুঝলে আপনার পরের জিনিসগুলো বুঝতে আরো ইজি হবে। এটা আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। এখানে আপনার কোড শিখছে 974 নম্বর লাইনে, আর আমরা এখন আসি হচ্ছে এই তো আমরা আছি হচ্ছে 370-এ, 900 আর 300, মানে আমরা আসলে কোডের 1/3 শেষ করছি গত ক্লাসের আজকে। আগামী ক্লাসে আমাদের বাকি 500 কোড আমরা করতে পারবো কতটুকু জানি না, বাট দেখা যাক। আমি প্রেশার প্রেশার টেশার নাই, আস্তে ধীরেই করি, বাট আমি চাই যে আপনারা জিনিসগুলো এখন থেকে জিনিসগুলো বুঝে আসেন। কারণ এই জিনিসগুলো না বুঝলে আপনার কিন্তু পরবর্তীতে আপনি আপনি কোড লিখতে পারবেন না। কোড লিখতে গেলে আপনার 100 বার ভুল হবে, তার মানে নিজে বিরক্ত হয়ে যাবেন যে কি করতেছি, কি কোর্স করলাম, কি শিখলাম, এখন আমি কোডই লিখতে পারতেছি না। আর আপনাদের ফাইলগুলো দেওয়া আছে, ওই ফাইলগুলো ধরে ধরে আপনারা নিজের একটু প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আমরা আজকে বলতে এখানে শেষ করি। আপনারা তো আই থিঙ্ক এখানের মধ্যে যারা আছেন সবাই আপনারা এনরোল করছেন, যদি না করে থাকেন একটু পরশু দিনের মধ্যে এনরোল করে ফেলবেন। পরে আসলে আমরা আর এটা মানে করব না, অফ হয়ে যাবে আর কি, বা এরপরে 15 তারিখে, সরি 15 না, পরশু দিনের পরে তখন আবার ফি আবার আগের মতো হয়ে যাবে, কত যেন 2600 টাকা হয়ে যাবে। আচ্ছা, এবং এই কোর্সটা আবার আমরা হয়তো সামনে আসবে আগামী বছরের ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে, রমজানের আগে, রমজানের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে হইতে পারে, শুরু হতে পারে তখন।